আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা হচ্ছে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির এফসিপিএস পার্ট 1 নিয়ে আপনাদের জন্য গাইডলাইন সেমিনার, প্রোগ্রামটা আজকে বেশিক্ষণে না, অল্প সময়ে একটা গাইডলাইন সেমিনার অ্যারেঞ্জ করছি। আজকে বেসিক্যালি আমাদের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এবার জুলাই 2021 সালের এফসিপিএস পরীক্ষার রেজাল্ট যখন দিল, পেডিয়াট্রিক্স ক্যান্ডিডেট আছে জানুয়ারি মাসে যারা পরীক্ষা দিবেন, আমাদের সাথে অলরেডি বিভিন্ন ব্যাচে যুক্ত আছেন বা আমাদের পেজকে ফলো করেন। পেডিয়াট্রিক্স ক্যান্ডিডেট যারা আছেন সবাই নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছেন যে এবার রেজাল্ট এত খারাপ হলো কিভাবে। তো এবারকার রেজাল্টটা নিয়ে একটু ফার্স্টে কথা বলি আমরা। তো এবারের রেজাল্ট তো এবারে রেজাল্ট যেটা হয়েছে, এবার যেদিন এফসিপিএস পরীক্ষার রেজাল্ট দিল, তো অন্য সময় যেটা হয় যে এফসিপিএস পরীক্ষার রেজাল্ট দিলে অলরেডি স্টুডেন্টরা, সিনাপসিস স্টুডেন্টরা আমাকে মানে মেসেজ পাঠানো শুরু করে, আপু থ্যাংক ইউ, বা পেজে আমাদের বিভিন্ন পোস্ট দিতে থাকে আলহামদুলিল্লাহ যে পেডিয়াট্রিক্সে পার্ট 1 হয়েছে। তা আমি এবার দেখতেছি অপেক্ষা করতেছি আমাদের পেডিয়াট্রিক্সের কোনো পোস্ট পড়ে না। তো তারপর কিছুক্ষণ পরে রাতের দিকে আমি নিজেও টেনশনে পড়ে গেলাম যে কি ব্যাপার, পেডিয়াট্রিক্সের এবার স্টুডেন্ট আমাদের কেউ এখনো ওভাবে করে জানাচ্ছে না কেন। তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে আমাদেরকে জানানো শুরু করলো যে হ্যাঁ পার্ট 1 হয়েছে আমাদের স্টুডেন্ট। তো এরকম করে আমাদের মোটামুটি 10-12 জন স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করছেন যাদের হচ্ছে পার্ট 1 হয়েছে আমাদের এখান থেকে পড়ে। তারপরের দিন সকালবেলা রেজাল্টটা যখন সবগুলো রেজাল্ট পাবলিশ হলো, বিসিপিএস এর ইয়েটা যখন দেখলাম, তো দেখলাম যে পেডিয়াট্রিক্সে এবার ক্যান্ডিডেট ছিল মোটামুটি 3000 অ্যারাউন্ড। হ্যাঁ, পার্ট 1 পরীক্ষা দিছে এবার পেডিয়াট্রিক্স এবং অ্যালাইড। পেডিয়াট্রিক্স শুধু জেনারেল পেডিয়াট্রিক্স না, পেডিয়াট্রিক্সের সাথে হচ্ছে আপনার পেডিয়াট্রিক্সের সাথে পেডিয়াট্রিক্সের যে ব্রাঞ্চগুলো আছে, আপনারা আজকে আপনাদেরকে সেগুলো আমি দেখাবো যে কি কি ব্রাঞ্চে পরীক্ষা দেওয়া যায়। তো সব ব্রাঞ্চ এবং পেডিয়াট্রিক্স মিলে মোটামুটি 3000 অ্যারাউন্ড স্টুডেন্ট পরীক্ষা দিছিলেন। তো দেখা গেল যে এবার পার্ট 1 হয়েছে মাত্র হচ্ছে 31 জনের, যেটা কিনা আসলে একটা পেডিয়াট্রিক্সে ক্যান্ডিডেট হয়ে জানতে পারাটা খুবই শকিং, তাই না? শুনলে খুবই ভয় লাগে যে মাত্র 31 জনের, যেখানে মেডিসিন, সার্জারি, গাইনিতে 400 জন, মেডিসিনে এবার মনে হয় 400 জনের পার্ট 1 হয়েছে। তো সবখানে এরকম অনেক স্টুডেন্টের পার্ট 1 হয়েছে, মেডিসিনে তো অনেকের পার্ট 1 হয়েছে এবার, তো সেখানে আমাদের এত কম কেন? তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কম বলতে হঠাৎ কোনো সময় এরকম হয় যে কোয়েশ্চেনটা কোনো বার একটু কঠিন হয়, যার কারণে হচ্ছে আপনার দেখা যায় যে ওইবার পার্ট 1 এ অ্যাকচুয়ালি কম পাস করে। তো এটা যে শুধু পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে হয় ব্যাপারটা তা না, এটা কিন্তু যে কোনো ফ্যাকাল্টিতেই হইতে পারে। পেডিয়াট্রিক্স ছাড়া অন্যান্য ফ্যাকাল্টিতেও কিন্তু মাঝে মাঝে এরকম রেজাল্টের একটা খুব মানে ম্যাসিভ চেঞ্জ দেখা যায় যে চান্স পায়নি স্টুডেন্টরা। তো এটা যে কোনো সময় যে কোনো ফ্যাকাল্টিতেই হইতে পারে। তো আমি একটু আমার এক্সপেরিয়েন্সটা আপনাদেরকে বলতে চাই। আমি 2016 সালের জানুয়ারিতে পেডিয়াট্রিক্সে প্রথম পার্ট 1 দিই। তো ওবার আমার পার্ট 1 হয়, কিন্তু আমার ইন্টার্নি শেষ হয়েছিল 2015-র মাঝের দিকে। তো 2015-র যখন আমার জুলাই অগাস্টে ইন্টার্নি শেষ হলো, ওই জুলাইতে যারা পার্ট 1 পরীক্ষা দিছিল, আমার জাস্ট আগের বার যারা পার্ট 1 পরীক্ষা দিল, ওবারে কিন্তু একই কাহিনী হয়েছিল, পেডিয়াট্রিক্সে মাত্র 44 জনের পার্ট 1 হয়েছিল। ওইটা দেখে ওই মোমেন্টে আমি আসলে ডিমোরালাইজড হয়ে যেতে পারতাম যে হ্যাঁ, পেডিয়াট্রিক্সে এত অল্প মানুষের পার্ট 1 হয়েছে, আমি যে নেক্সট জানুয়ারি ক্যান্ডিডেট, আমি কি পরীক্ষায় বসবো কিনা, আমি কিন্তু অনেক টেনশন ছিল ব্যাপারটা। তো যাই হোক, আমার স্বপ্ন ছিল, আমার ইচ্ছা ছিল আমি পেডিয়াট্রিক্স করব। তো সাহস করে পরের বার দিলাম। আমার সময় পেডিয়াট্রিক্সে পার্ট 1 হচ্ছে 88 জনের, যেটা কিন্তু অনেক। হুম, আমার সময় 88 জনের পার্ট 1 হলো, এবার পরীক্ষা দিছিল মোটামুটি 1000-1200 জনের মতো। তো ওবার 88 জনের হলো, তো বেশ অনেক। এবং এরকম মাঝে মাঝেই হয় যে রেজাল্টটা ফ্ল্যাকচুয়েট করে। সো আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এটা দেখে ডিমোরালাইজড হয়ে যাওয়া যাবে না, যে এবার মাত্র 31 জনের হয়েছে দেখে আমরা কি সাবজেক্ট চেঞ্জ করে ফেলবো নাকি, এটা কখনো করবেন না। আপনারা যেই সাবজেক্টটা পছন্দ করছেন, যেই সাবজেক্টটাতে আমরা ক্যারিয়ার করব, এই সাবজেক্টেই আমরা আসব, সেটা চেঞ্জ করে ফেলা খুব খারাপ হবে। কারণ আপনি এই সাবজেক্টটাতে সারা জীবন কাজ করবেন, সারা জীবন পেশেন্টগুলো আপনি ডিল করবেন। আপনি যদি পছন্দ না করে এই লাইনে যান, আপনি কিন্তু সেখানে পার্সু করতে পারবেন না শেষ পর্যন্ত। সো যারা মনস্থ
পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করবেন তারা এবারকার রেজাল্ট দেখে ভয় পেয়ে যাওয়ার কিছুই নাই। কারণ হচ্ছে এরকম হঠাৎ করে 2-1 বার হয়ই, তার মানে এই না যে নেক্সট জানুয়ারিতে রেজাল্ট এরকম খারাপ হবে। বরং উল্টা যেটা দেখা গেছে, হ্যাঁ, আমরা যেটা অ্যানালাইসিস করে সবসময় প্রতি বছরে তো 2টা করে রেজাল্ট আমরা দেখি, আমরা যেটা দেখছি যে প্রতি বছর এরকমই হয় যে কোনোবার যদি কম মানুষ চান্স পায়, এবার ধরেন পার্ট 1 অনেক অল্প মানুষের হয়েছে, আপনারা মোটামুটি কনফার্ম থাকেন যে সামনের বার পেডিয়াট্রিক্সে অনেকজনের পার্ট 1 হবে, কারণ সামনের বার কোশ্চেনটা কম্পারেটিভলি ইজি হবে। এবং এরকমই হয়, অল্টারনেট বারই হচ্ছে আপনার কোশ্চেন কঠিন সহজ কঠিন সহজ এরকমই হয়। সো নেক্সট জানুয়ারির ক্যান্ডিডেটরা বরং এটাকে একটা পজিটিভ সাইন হিসেবে দেখতে পারেন যে নেক্সট জানুয়ারিতে আপনাদের জন্য পেডিয়াট্রিক্সে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে এবং অনেকেরই পার্ট 1 হবে বলে আমি আশা করতেছি। তো আমরা কথা আর খুব বেশি বাড়াবো না। তো আজকে আমাদের আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে ভয় না পান, আপনারা যাতে নেক্সট পরীক্ষাটাতে সুন্দর মতো সাহস করে বসতে পারেন। এবং আমাদের কিছু নতুন আমরা ব্যাচ চালু করতে যাচ্ছি পেডিয়াট্রিক্সের, ক্রাশ ব্যাচ, এক্সাম ব্যাচ এবং হচ্ছে এমআর মোল্লা যে ক্লিনিক্যাল ব্যাচ, এরকম 3টা ব্যাচ আমরা চালু করতে যাচ্ছি এবং কিছুদিনের মধ্যে আমরা আমাদের এসবিএ ব্যাচও চালু করে ফেলবো। আমরা আপনারা জানেন যে আমরা সিনাপসের থেকে হচ্ছে 4টা বা 5টা ব্যাচ প্রতি এফসিপিএস পরীক্ষার আগে রান করি। একটা হচ্ছে লং ব্যাচ। তো লং ব্যাচে আমরা কি করি, আমরা লং ব্যাচে হচ্ছে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বেসিক সাবজেক্ট, ক্লিনিক্যাল সাবজেক্ট, এসবিএ থেকে শুরু করে মক টেস্ট একদম সবকিছু পড়াই লং ব্যাচে। তো লং ব্যাচটা বেসিক্যালি হচ্ছে যারা নতুন ইন্টার্নশিপ শেষ করছেন তাদের জন্য। আমি জানি যে আমাদের এই প্রোগ্রামের লাইভ অনেকেই দেখতেছেন যারা আমাদের সাথে ভর্তি স্টুডেন্ট না, বাট হচ্ছে আপনারা সামনে হয়তো ইন্টার্নি করতেছেন, সামনে হয়তো ভর্তি হবেন, নেক্সট জানুয়ারি হয়তো আপনাদের টার্গেট, এই জুলাই আগস্টে আপনাদের ইন্টার্নি শেষ হয়ে যাবে, এরকম স্টুডেন্ট আমাদের সাথে আছেন। তো আমি আপনাদেরকে বলি যারা হচ্ছে নতুন ইন্টার্নি শেষ করেন তাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে লং ব্যাচ। যারা ইন্টার্নির সময় কিছুটা পড়াশোনা করছেন পার্ট 1-এর জন্য, হ্যাঁ, কিন্তু কমপ্লিট প্রিপারেশন নিতে পারেন নাই, ছাড়া ছাড়া প্রিপারেশন হয়েছে, তাদের জন্য খুব ভালো অপশন হচ্ছে আমাদের ক্রাশ ব্যাচ। ক্রাশ ব্যাচের কাছ থেকে আমরা ক্রাশ ব্যাচে লং ব্যাচে যা কিছু পড়াই সবকিছুই আমরা ক্রাশ ব্যাচে আপনাদেরকে আবার পড়াই দিই। কিন্তু লং ব্যাচে যেমন আমরা সপ্তাহে 2টা ক্লাস, অনেক মানে অল্প অল্প টপিকে এক একটা ক্লাস নিয়ে আমরা বেশি সময় ধরে আপনাদেরকে অল্প টপিক পড়ানো হয়, সেটা হচ্ছে লং ব্যাচে। কিন্তু ক্রাশ ব্যাচে আমরা ওই একই জিনিসই পড়াই, বাট খুব তাড়াতাড়ি পড়াই দিই অল্প সময়ের মধ্যে। তো আমরা সাধারণত এফসিপিএস পরীক্ষাগুলোর 3 মাস আগে ক্রাশ ব্যাচগুলো চালু করি, যেমন এই যে এখন আমরা ক্রাশ ব্যাচ চালু করতেছি, আগামী 3.5-4 মাসের মধ্যে আমরা এই অল্প টাইমের মধ্যে পুরো পার্ট 1-এর সিলেবাসটা আপনাদেরকে পড়াই দিব, সেটা হচ্ছে ক্রাশ ব্যাচে। এ গেল ক্রাশ ব্যাচ। এরপরে আসছে একটা ব্যাচ আমাদের এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচও চালু হচ্ছে। এক্সাম ব্যাচে হচ্ছে লং ব্যাচে যেভাবে করে টপিক ভাগ ভাগ করে পড়ানো হয়, এখানে টপিক ভাগ ভাগ করে আপনাকে এক্সাম নেওয়া হবে। হ্যাঁ, তো আপনি আপনার মতো ওই টপিক দেখে রুটিন দেখে প্রিপারেশন নেবেন, নিয়ে আপনি এক্সাম দিবেন, আমাদের সাথে থাকবেন, একটা রুটিনের মধ্যে থেকে আপনার পড়াটা একটা রিভিশন দেওয়া হবে। এরপরে আমাদের হচ্ছে আরেকটা ব্যাচ চালু হবে সামনে, সেটা হচ্ছে এসবিএ ব্যাচ। সেখানে হয়তো এটা কাদের জন্য, যারা হচ্ছে আপনারা পার্ট 1-এর প্রিপারেশন নিয়ে ফেলছেন কিন্তু এসবিএ এর সাইডটাতে একটু দুর্বল বা কনফিডেন্স পান না, বা আপনারা পার্ট 1-এর পুরোটা পরে আরেকবার রিভিশন দিতে চান, সেটা আপনারা এসবিএ রিভিশন দিচ্ছেন আর কি। তো তাদের জন্য এসবিএ, ওখানে 12টা ক্লাস থাকে, 12টা ক্লাসে আপনারা হচ্ছে এসবিএ এক্সাম দিবেন এবং সেখানে প্রত্যেকটা ক্লাসে 50টা করে কোশ্চেনের উপরে পরীক্ষা নেওয়া হয় এবং পরে আমরা একটা করে সলভ ক্লাস নেই। এই গেল এসবিএ ব্যাচ। আর সবশেষে আমাদের সবচেয়ে বেশি আমাদের হচ্ছে সিনাপসের সবচেয়ে ডিমান্ডিং যেই ব্যাচটা, সেটা হচ্ছে আপনার এমআর মোল্লা নেলসন ব্যাচ। এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ব্যাচ। এখানে আমরা শুধু ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পড়াই 15টা ক্লাসের মধ্যে। তো আমাদের সিনাপসে কিন্তু একটা খুব হচ্ছে একটা ইউনিক একটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টিতে সার্জারি, মেডিসিন, গাইনি আমরা ক্লিনিক্যাল ব্যাচ রান করি। তো আমাদের এই ক্লিনিক্যাল ব্যাচগুলোর ডিমান্ড হচ্ছে সবসময় সবচেয়ে বেশি থাকে, কারণ দেখা যায় যে স্টুডেন্টরা বেশিরভাগই আগের বার হয়তো বেসিকটা ভালো করে পড়ছিল কিন্তু স্টুডেন্টরা ক্লিনিক্যালটা পড়তে পারে। কারণ সত্যি কথা যেটা, গত 1-2 বছর আগ পর্যন্ত কিন্তু ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স কিভাবে করে পড়তে হবে, কিভাবে পার্ট 1-এ ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স কোশ্চেনগুলো হয় বা কি, এই সম্পর্কে তেমন একটা গাইডলাইন খুব একটা ছিল না, চালু ছিল না। তো গত 1-2 বছর থেকে যখন থেকে আমরা এই ক্লিনিক্যাল ব্যাচগুলো চালু করলাম, তখন থেকে আমরা মোটামুটি স্টুডেন্টদেরকে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স কিভাবে পড়তে হয়, কোন বই থেকে পড়তে হয়, সেটা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন দিতে সক্ষম হয়েছি। তো যাদের বেসিক প্রিপারেশন ভালো আছে, কনফিডেন্স আছে যে আমরা বেসিক ভালো পারি, আমাদের ক্লিনিক্যালটা দেখা নেওয়া দরকার, তাদের জন্য হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের ব্যাচটা।
তো হচ্ছে আজকে আমরা একদম ইন জেনারেল সবকিছু নিয়ে কথা বলবো পার্ট 1 এর। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল মজিদ ভাইয়া। উনি হচ্ছে আমাদের সিনাপসিস স্টুডেন্ট ছিলেন। এই জুলাইতে উনি এবার এই যে 31 জন সারা বাংলাদেশ থেকে পেডিয়াট্রিক্সে চান্স পেল, তার মধ্যে উনি একজন সৌভাগ্যবান এবং মেধাবী ব্যক্তি যিনি হচ্ছে এবার পেডিয়াট্রিক্সে পার্ট 1 করতে পারছেন। এই এত অল্প 30 জনের মধ্যে আব্দুল মজিদ ভাইয়া এবার পার্ট 1 হয়েছে। তো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে হচ্ছে 31 জনের মধ্যে ওনার পার্ট 1 হয়েছে। তো আমি একটু আমার একটা ছোট্ট সেশন আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে আপনাদের জন্য। তো সেটা শেষ করার পরে আমরা হচ্ছে আব্দুল মজিদ ভাইয়ের কাছ থেকে ওনার এক্সপেরিয়েন্স গুলা শুনবো। তো যে হচ্ছে এবার পার্ট 1 এ ভাইয়া কিভাবে করে পড়ছিলেন এবং হচ্ছে ভাইয়া কি কি প্রবলেম হয়েছে আমরা সবকিছু ভাইয়ের কাছ থেকে শুনবো। আর হচ্ছে চ্যাট বক্সে একজন কোয়েশ্চেন করছে যে ভাইয়ার একটা কোয়েশ্চেন আছে, আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলো আপনারা হচ্ছে ফেসবুক লাইভে যারা দেখতেছেন তারা ওখানে কমেন্ট করেন, আর যারা এখানে হচ্ছে জুমে এন্টার করছেন তারা জুমে চ্যাট বক্সে লিখেন। আমি আপনাদের সবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব, বাট আমাদের সেশনটা শেষ করে। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনও রাখবো, সবার যত কনফিউশন আছে আপনারা আস্ক করতে পারেন, সমস্যা নেই। তো আমরা চলে যাই আমাদের ছোট প্রেজেন্টেশনটাতে। আচ্ছা, তো অলরেডি যারা 1-2বার পরীক্ষা দিয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে পেডিয়াট্রিক্সে হচ্ছে আমরা কিভাবে করে কোন কোন পেপারে কি কি আসে না আসে সবই আপনারা জানেন। তারপরে এখানে আমাদের কিছু নতুন স্টুডেন্টও আছেন, আমি জানি ক্রাশ ব্যাচে বিশেষ করে আমাদের স্টুডেন্ট কিছু আছেন যারা কেবল ইন্টার্নি শেষ করছেন, তারা কিন্তু পার্ট 1 সম্পর্কে তেমন ভালো ওরিয়েন্টেশন তাদের নাই। তো আমরা হচ্ছে একটু ওভারঅল পার্ট 1 পরীক্ষাটাতে কি কি ঘটনা ঘটে সবকিছুই দেখবো, কোন পেপারে কি পড়তে হয় সেগুলো জানবো এবং কোন বই থেকে পড়তে হয় সেটাও জানবো। ঠিক আছে, আচ্ছা আমি আমার পরিচয়টা দিয়ে নিই, এত কথা বলছি পরিচয় দেওয়া হয়নি। আমি ডক্টর রৌনক জাহান, আমি সিনাপস মেডিকেল একাডেমির পেডিয়াট্রিক্সের কোঅর্ডিনেটর হিসেবে আছি। এছাড়া আমার পার্সোনাল পরিচয় হচ্ছে আমি বিএসএমএমইউতে মেডিকেল অফিসার পোস্টেড আছি। আমার এমবিবিএস 8-9 সেশন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমার এফসিপিএস পার্ট 1 করা হচ্ছে 2016 জানুয়ারিতে জেনারেল পেডিয়াট্রিক্সে। এছাড়াও আমি রেসিডেন্সি কোর্সে বর্তমানে ফেজ বিতে আছি জেনারেল পেডিয়াট্রিক্সে। এই হচ্ছে আমার পরিচয়। তবে আপনারা জেনে রাখেন আমি হচ্ছে আপনাদের পেডিয়াট্রিক্সের মেন্টর সিনাপসের। আচ্ছা, তো এখানে হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আপনি জেনারেল সাবজেক্টও যেতে পারেন, আপনি হচ্ছে এফসিপিএস এ পেডিয়াট্রিক্সে ব্রাঞ্চেও যেতে পারেন। দুটাতেই হচ্ছে আপনার যেটা হয় আপনার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আগে পাশ করে তারপরে আপনি পরবর্তী ট্রেনিংগুলো করতেছেন। ট্রেনিং তো আগেও করা যায়, 1 বছর আগেও ট্রেনিং করা যায়। তো যদি আপনি জেনারেল পেডিয়াট্রিক্সে যান আপনার ট্রেনিং 4 বছর, আর যদি আপনি পেডিয়াট্রিক্সে ব্রাঞ্চে যান আপনার ট্রেনিং হচ্ছে 5 বছর। এতটুকু জানলেই আপাতত আপনাদের হবে, থেকে বেশি এখন আপাতত জানার দরকার নাই। খালি মনস্থ করেন যে পেডিয়াট্রিক্সে কোথায় আপনারা পরীক্ষা দিবেন, এগুলো দরকার নেই। আচ্ছা, এখন দেখেন এটা আপনাদের জানা দরকার, কারণ আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মেডিসিনে যেমন এখন মেডিসিনের ব্রাঞ্চগুলো অনেক ফ্লারিশ করে গেছে, যে মেডিসিনের প্রত্যেকটা ব্রাঞ্চই কিন্তু এখন আলাদা আলাদা। রুগীরা কিন্তু এখন আর ইন্টারনাল মেডিসিনের ডাক্তারদের কাছে কম যায়, ওনারা এন্ডোক্রাইনোলজিস্ট খুঁজে, রিমাটোলজিস্ট খুঁজে। পেডিয়াট্রিক্সে কিন্তু আগামী 4-5 বছর পরে এরকমই হবে, পালমোনোলজিস্ট খুঁজবে, তারপরে হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট খুঁজবে, এরকমই হবে। সো পেডিয়াট্রিক্সে দেখেন আমি যেটা দেখাচ্ছি সেখানে হচ্ছে পেডিয়াট্রিক্সের কি কি ব্রাঞ্চে আমরা এফসিপিএস পরীক্ষা দিতে পারি। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কখনোই আপনারা এটা ভাববেন না যে এমডি এফসিপিএস এর থেকে সুপ্রিম বা কোনো কিছু। বাংলাদেশের পার্সপেক্টিভে এফসিপিএস এবং এমডি দুইটা পরীক্ষাই হচ্ছে আপনার একদম ইকুয়াল ভ্যালু। আপনি এমডি করেন এফসিপিএস করেন, আপনার এটা দুটো একদম সমান সমান ডিগ্রি, কোনোটা থেকে ছোট না এবং কোনোটাতেই সুযোগ কোনোটা থেকে কম না। সো যাদের অনেকে আছেন যে একটু হচ্ছে আপনার পজ দিয়ে ট্রেনিং করতে চান, 6 মাস ট্রেনিং করে বা বিভিন্ন নিজের পছন্দ মতো ইনস্টিটিউটে ট্রেনিং করে এফসিপিএসটা শেষ করতে চান, ডিগ্রি করতে চান আর কি নিজের এলাকায় থেকে, তাহলে তাদের জন্য কিন্তু এফসিপিএস খুব ভালো অপশন। আর রেসিডেন্সি কিন্তু হচ্ছে আপনার টানা 5 বছরের ট্রেনিং, কোনো গ্যাপ দেওয়া যায় না। আর প্লাস হচ্ছে আপনি যে ইনস্টিটিউটে চান্স পাবেন সেখানেই আপনাকে ট্রেনিং করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার কিছু ক্ষেত্রে এফসিপিএস কিন্তু এমডি থেকে সুবিধা অনেক বেশি। তো এফসিপিএস জেনারেল পেডিয়াট্রিক্স ছাড়াও নিওনাটোলজি, হেমাটো অঙ্কোলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, পালমোনোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, এই সাবজেক্টগুলোতে আপনি এফসিপিএস করতে পারবেন। পেডিয়াট্রিক্সে আপনি এই সাবজেক্টগুলোতে এফসিপিএস করতে পারবেন, লাইক আপনি পেডিয়াট্রিক নিউরোলজিতে এফসিপিএস করলেন, এটাও আপনি করতে পারবেন। তো আপনি কি করতেন, আপনি হয়তো বা এমডি দিতেন, যে হচ্ছে আপনার হয়তো পেডি গ্যাস্ট্রোতে ক্যারিয়ার করার ইচ্ছা, তাহলে আপনি কি করতেন, আপনি হচ্ছে পেডি গ্যাস্ট্রোতে সামনের বার নভেম্বরে এমডি দিতেন। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, পেডি গ্যাস্ট্রোতে সিট কিন্তু দুইটা 4টা,
গভর্নমেন্টের জন্য 2টা, আর হচ্ছে 3টা 6। হ্যাঁ, সিট কিন্তু মাত্র 6টা সিট রেসিডেন্সিতে। এখন আপনার পেডিগ্যাস্ট্রোতে ক্যারিয়ার করার ইচ্ছা থাকলে আপনার উচিত হবে পেডিগ্যাস্ট্রোতে এফসিপিএস করা, কারণ আপনি ওখানে রেসিডেন্সিতে চান্স পাবেন কিনা সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ মাত্র 6টা স্টুডেন্ট চান্স পাবে। কিন্তু এফসিপিএস এর প্রিপারেশন যদি আপনার ভালো থাকে, আপনি কিন্তু পেডিগ্যাস্ট্রোতে পার্ট 1 হয়ে গেলে আপনি পেডিগ্যাস্ট্রোতে ক্যারিয়ার পার্সু করতে পারবেন। সো যাদের ব্রাঞ্চে ক্যারিয়ার করার ইচ্ছা তারা দেখে রাখেন যে এই টপিকগুলো, এই সাবজেক্টগুলোতে আমরা ব্রাঞ্চে, পেডিয়াট্রিক্সের ব্রাঞ্চে যেতে পারি, এবং এফসিপিএস সেটার জন্য খুব ভালো একটা অপশন। পেডিয়াট্রিক পালমোনোলজিতে যেমন আপনার রেসিডেন্সি নাই, কিন্তু পেডিয়াট্রিক পালমোনোলজিতে এফসিপিএস করা যায়। আচ্ছা, এগুলো কিন্তু সবই বিসিপিএস এর ওয়েবসাইট থেকে নেয়া। পার্ট 1 পরীক্ষার এখানে মার্কস ডিস্ট্রিবিউশন বলা আছে। এখানে হচ্ছে আপনার 3টা পেপার থাকে, পেপার 1, 2, 3। প্রত্যেকটা পেপারে হচ্ছে আপনার 25 মার্কসের এসবিএ থাকে, 25 মার্কসের এমসিকিউ থাকে, এটা আপনারা জানেন। ঠিক আছে, এগুলো সবই গোল্লা ভরাট করতে হয়, ওএমআর শিট দেয়া থাকে, সেখানে গোল্লা ভরাট করতে হয়। তো এখানে হচ্ছে আপনার পাস মার্ক হচ্ছে 210, মানে এক একটা সাবজেক্টে আপনাকে 70, মানে 100তে প্রত্যেক পেপারে আপনাকে 100তে 70 মিনিমাম পাইতে হবে। ঠিক আছে, তাহলে 370 হয় 210, আপনাকে 210 পাইলে আপনি পাস। এখানে আপনার সাথে কারো কম্পিটিশন না, আপনার সাথে আপনারই কম্পিটিশন। আপনি যদি ভালো প্রিপারেশন নেন আপনার পার্ট 1 হয়ে যাবে। বাট রেসিডেন্সিতে যেটা হয় সেটা হচ্ছে আপনার থেকে ভালো একজন ক্যান্ডিডেট থাকলে কিন্তু আপনার চান্স পাওয়ার পসিবিলিটি কমে যায়। সেজন্য এফসিপিএস কিন্তু অবশ্যই খুব ভালো একটা অপশন। ঠিক আছে, মাথায় রাখবেন এই জিনিসগুলা। পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিটে আপনাকে 50টা কোশ্চেন দাগাইতে হবে, অনেক সময়। হ্যাঁ, আর রেসিডেন্সিতে কি হয়, আপনার হচ্ছে 180 মিনিটে 200টা কোশ্চেন দাগাইতে হয়, মানে মিনিটের থেকে কোশ্চেন বেশি। আর এফসিপিএস এ দেখেন 50টা কোশ্চেন আপনি 1 ঘন্টা 40 মিনিটে দাগাচ্ছেন। তারপরে একজন একটা কোয়েশ্চেন করছেন, আইরিন আপু, এসবিএ ব্যাচে আমরা বেসিক ক্লিনিক্যাল সব কিছু পড়াবো, বেসিক এবং ক্লিনিক্যাল সব সহই আমাদের 12টা থেকে 15টা ক্লাস থাকে। এসবিএ ব্যাচ আসতেছে সামনে, অপেক্ষা করেন। আচ্ছা, এখানে পরীক্ষার বলছে যে কিছু গাইডলাইন দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা আপনাদের সাথে পরীক্ষার আগে একটা সেশন করব। আপনারা জানেন যে প্রত্যেকবার পরীক্ষার আগে আমরা আপনাদের সাথে পরীক্ষার আগ মোমেন্টে একটা সেশন করি, যে কি কি নিয়ে যাবেন পরীক্ষার হলে, কিভাবে অ্যান্সার করবেন, এগুলো নিয়ে কথা হবে। বলছে যে কতক্ষণ আগে যাবেন, টুবি পেন্সিল লাগবে, কলম লাগবে, ওএমআর শিটের পার্টিকুলারসটা আপনারা কলম দিয়ে ফিল আপ করবেন, আর অ্যান্সারগুলো পেন্সিল দিয়ে ফিল আপ করবেন, টুবি পেন্সিল দিয়ে। এইসব কথাবার্তা লেখা আছে, এগুলো কিন্তু বিসিপিএস এর ওয়েবসাইট থেকে নেওয়া, আপনারা নিজেরা বিসিপিএস এর ওয়েবসাইটে ঢুকলেও এগুলো পাবেন। এরকম একটা জিনিস থাকে পরীক্ষার হলে, তো সেগুলো আপনারা ফিল আপ কিভাবে করবেন একটা গাইডলাইন দেওয়া আছে, এগুলো এখন দরকার নাই আপনাদের জন্য। আমরা হচ্ছে চলে যাই একটু অন্য জিনিসে। আর হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কস করে। এখানে হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নাই, আপনি ইচ্ছা মতো সব দাগায় দিয়ে আসতে পারবেন এবং সবগুলা ফিল আপ করে দিবেন। যারা প্রথমবার মতো ক্যান্ডিডেট, এবার সেটা ব্রাঞ্চে হোক আর জেনারেল পেডিয়াট্রিক্সেই হোক, প্রথমবারের মতো ক্যান্ডিডেট যারা, তারা হচ্ছে 11,000 টাকা ফর্ম ফিল আপ করতে। আর যারা হচ্ছে আগে একবার পরীক্ষা দিয়েছিলেন বা আগে যে কয়বারই হোক পরীক্ষা দিয়েছিলেন, তাদের জন্য, যারা সেকেন্ড টাইম ক্যান্ডিডেট, তাদের জন্য 10,000 টাকা ফিস। বিসিপিএস এর ওয়েবসাইটে গেলে সবকিছুই পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, এগুলো দরকার নাই। আচ্ছা, এখন আসেন আমি আমার প্রেজেন্টেশনে যাই। সেটা হচ্ছে আপনারা জানেন যে সামনের পরীক্ষাটা হচ্ছে আপনাদের জানুয়ারিতে। আর হচ্ছে আপনাদের এই যে এই কথাটা বলতে চাচ্ছিলাম, এটা অনেকেই হয়তো বা জানেন না, সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষায় আপনার টোটাল, আমি যদিও বলছি যে পাস মার্কস হচ্ছে 70, এখানে কিন্তু 65 লিখা, এটা অ্যাকচুয়ালি ভুল লিখা, এটা 65 হবে না, এটা হবে হচ্ছে পাস মার্কস আপনার, ঠিক আছে, পাস মার্কস হবে 70। আর আপনি যদি কোনো পেপারে বাই চান্স 65 নিচে পান তাহলে আপনি ডিসকোয়ালিফাইড। তো একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনি 3টা পেপারের মধ্যে একটাতে 70-এর কম পাইতে পারবেন। হ্যাঁ, মনে করেন আপনি একটা পেপারে 68 পেলেন, তাহলে আরেকটা পেপারে আপনাকে 72 পেতে হবে, মানে এখানে যে 2 গ্যাপ ছিল, 2টা আপনাকে আরেকটা পেপার দিয়ে কাভার আপ করতে হবে। হ্যাঁ, ইন টোটাল আপনাকে 210 পাইতে হবে। আর হচ্ছে কোনোটাতেই আপনি 65-র নিচে পেতে পারবেন না, এবং একটা পেপারেই আপনি শুধুমাত্র 70-এর নিচে পেতে পারবেন। আমার মনে হয় কথাটা বুঝতে পারছেন। মানে হচ্ছে আপনার টোটাল 210 পাইতেই হবে, 2টা পেপারে আপনাকে 70-এর উপরে পাইতেই হবে। একটা পেপারে আপনার জন্য একটু অপশন আছে যে আপনি চাইলে 70-এর নিচে পাইতে পারেন, বাট সেটা অবশ্যই 65-র উপরে হইতে হবে, এবং যতটুকু 70-এর থেকে কম পাচ্ছেন ততটুকু নাম্বার আবার আরেকটা দিয়ে আপনাকে কাভার আপ করতে হবে। ইন টোটাল আপনাকে 210 পাইতে হবে। গেল। তাহলে হচ্ছে, এবং পাস মার্কস সবসময় ফিক্সড,
ঠিক আছে, এটা রেসিডেন্সির মতো না যে কোনোবার কম কোনোবার বেশি, পাস মার্কস অলওয়েজ 210। তাহলে এবার কি হয়েছিল, তাহলে এই জুলাইতে ঘটনাটা কি ঘটলো? এই জুলাইতে যেটা হয়েছিল, এবার স্টুডেন্টরা পাস মার্কসই পায় নাই, হ্যাঁ 210ই স্টুডেন্টরা তুলতে পারে নাই, অথবা স্টুডেন্টরা হচ্ছে 210 পাইছে বাট দুইটা পেপারে 65 নিচে পেয়ে গেছে, বা একটা পেপারে 65 পেয়ে গেছে। এইবার এই ঘটনাটাই ঘটছে। তার মানে কি হয়েছে, তার মানে কোশ্চেনটা কঠিন হয়েছে। তবে আমরা আশা করতেছি যে সামনের বার হয়তো এত কঠিন হবে না, কারণ পরপর দুইবার পার্ট 1 পরীক্ষা কখনোই রেজাল্ট এত খারাপ হয় না, বাকিটা আল্লাহর ইচ্ছা। পেপার 1-এ আপনারা জানেন এটা হচ্ছে নতুন স্টুডেন্টদের জন্য, যারা নতুন আমাদের সাথে জয়েন করতেছেন। পেপার 1-এ হচ্ছে আপনার অ্যানাটমি থাকে আর বায়োস্ট্যাটিস্টিক্স থাকে। পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমব্রায়োলজি, এমব্রায়োলজি, এমব্রায়োলজি। কথাটা আমি বারবার বলি, এমব্রায়োলজি থেকে আপনি অ্যানাটমি কোশ্চেন তো পাবেনই, সাথে এমব্রায়োলজির মধ্যে যে ডিজিজগুলো আছে কনজেনিটাল ডিজিজ, সেই কনজেনিটাল ডিজিজগুলা থেকে আপনার প্রশ্ন আসবে, সেগুলো আপনার পেপার 1-এর ক্লিনিক্যাল প্রশ্ন হিসেবে কাজ করবে। মানে আপনার পেপার 1-এ কিছু ক্লিনিক্যাল প্রশ্ন পাবেন, সেগুলো আপনারা এমব্রায়োলজি থেকেই পাবেন। এমব্রায়োলজির পরে ইম্পর্টেন্ট হচ্ছে হিস্টোলজি, তারপরে হচ্ছে নিউরো অ্যানাটমি, সবশেষে জেনারেল অ্যানাটমি। কারণ পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে জেনারেল অ্যানাটমি থেকে কোশ্চেন একটু কম আসে, যেমন সার্জারিতে আপনার ইয়া থেকে এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, এগুলো থেকে সার্জারিতে কোশ্চেন বেশি আসে না। আমাদের পেডিয়াট্রিক্সে কোশ্চেন জেনারেল অ্যানাটমি থেকে কমই আসে। আমরা এমব্রায়োলজি, হিস্টোলজি, নিউরো অ্যানাটমি ভালো করে পড়বো, এবং আপনাদেরকে আমাদের ক্লাসেও ওগুলা বেশি এমফাসিস দিয়ে পড়ানো হবে। এরপরে বায়োস্ট্যাটিস্টিক্স, অন্য ফ্যাকাল্টিতে যা কোশ্চেন আসে আমাদেরও তাই আসে, এবং বায়োস্ট্যাটিস্টিক্স অন্য ফ্যাকাল্টির যেমন ইম্পর্টেন্ট আমাদেরও সমপরিমাণ ইম্পর্টেন্ট। আপনারা 50টা কোশ্চেনের মধ্যে 8 থেকে 9টা পাবেন বায়োস্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন, আর বাকি সবগুলো অ্যানাটমির কোশ্চেন পাবেন। পেপার 2 ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি থাকে। প্রথম কথা, ফার্মাকোলজি নিয়ে প্যানিক হওয়া যাবে না, ফার্মাকোলজি সিলেবাস অনেক বড়, বাট ফার্মাকোলজি কোশ্চেন আসে 5 থেকে 6টা কোশ্চেন আসে। আমি আপনাদেরকে একটু পরে সিলেবাসটাও দেখাবো। তো ফার্মাকোলজি কোশ্চেন যে 5 থেকে 6টা আসে, তার জন্য আপনাকে এত কষ্ট করে এত কিছু করতে হবে না। আপনার টার্গেট হচ্ছে ফিজিওলজি, ফিজিওলজি থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসবে, সো আপনি ওটা ভালো করে পড়বেন। বায়োকেমিস্ট্রি কোশ্চেন 10 থেকে 12টা ফিক্সড কোশ্চেন আসবে বায়োকেমিস্ট্রি, এবং বায়োকেমিস্ট্রি কোশ্চেন পুরাতন কোশ্চেন থেকেও রিপিট হয়, পুরাতন টপিক থেকেও রিপিট হয়। দ্যাটস ওয়াই বায়োকেমিস্ট্রি খুব ভালো করে পড়লে আমরা একদম প্রত্যেকটা কোশ্চেনই কমন পাবো। আর ফিজিওলজিতে 3-4টা সিস্টেম আছে যেগুলো পেডিয়াট্রিক্সের জন্য ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আপনার নিউরোফিজিওলজি, এন্ডোক্রাইন ফিজিওলজি, অ্যাসিড বেস ব্যালেন্স, আর এগুলো হচ্ছে আমাদের পেডিয়াট্রিক্সের জন্য ইম্পর্টেন্ট। তো আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আস্তে আস্তে করে এই জিনিসগুলো সামনে বিভিন্ন সেশনে আরো বলবো, ক্লাসেও বলবো ভালো করে। আজকে জাস্ট একটা ওরিয়েন্টেশন আপনাদের সাথে। আজকে আমাদের সাথে অনেক নতুন ইন্টার্নি শেষ করা স্টুডেন্টও জয়েন করছেন। এরপরে পেপার 3 হচ্ছে এই জিনিসগুলো থাকে, মাইক্রো প্যাথো জেনেটিক্স আর হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। অ্যাকচুয়ালি সিস্টেমিক প্যাথোলজি বলতে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সকেই বোঝায়। হ্যাঁ, তো পেপার 3-তে আপনার কোশ্চেন খুব এক এক বছর এক এক রকম আসে। কোনোবার ক্লিনিক্যাল কোশ্চেন অনেক বেশি আসে, 3 পেপারেই ক্লিনিক্যাল কোশ্চেন আসে, আর কোনোবার দেখা যায় যে পেপার 3-তে ক্লিনিক্যাল কোশ্চেন খুব কম দিছে, মাইক্রোপ্যাথো কোশ্চেন বেশি দিছে। সো ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সটা অ্যাকচুয়ালি একটু আর কি ফ্ল্যাকচুয়েটিং, হ্যাঁ, যে কোনোবার বেশি আসবে কোনোবার কম আসবে, কিন্তু মাইক্রো প্যাথো এই জিনিসটা সবসময় ফিক্সড। এগুলো সিলেবাস দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মাইক্রোবায়োলজি সবচেয়ে ভালো করে পড়তে হবে পেডিয়াট্রিক্সের জন্য, এবং লেন্স রিভিউ যে ছোট বইটা সেটা ভালো করে পড়তে হবে, ওখান থেকে মাইক্রো আপনি কমন পাবেন। প্যাথোলজি শিট পড়লেই হবে। ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স আপনারা হচ্ছে আবিদ হোসেন মোল্লা এবং ইমার মোল্লা স্যারের বই পড়বেন, যেভাবে করে আমরা দেখাই দিই আমাদের ব্যাচে, যেভাবে করে আর কি বই দাগায় পড়াই দিই আমরা, ওই দুটো বই ফলো করবেন। আচ্ছা, একটু আমরা সিলেবাসটা দেখি, সিলেবাসটা দেখলে আমাদের আরো ভালো আইডিয়া হবে। এখন স্টুডেন্টরা খারাপ কেন করে, বা স্টুডেন্টদের কাছে কেন মনে হয় যে কোশ্চেন কঠিন হয়েছে? প্রথম কথা, কোশ্চেন কঠিন হয়েছে, ডেফিনেটলি কোশ্চেন কঠিন হয়েছে। তারপরও কঠিন কোশ্চেনের মাঝেও কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে যে কিভাবে করে আমরা এর মাঝেও ভালো নাম্বার পেতে পারি, বা এর মাঝেও আমরা কিভাবে করে স্যাররা কিভাবে কোশ্চেন করে এটা আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা ভালো করতে পারবো। স্যাররা ঠিক এই জিনিসটা দেখে কোশ্চেন করে। আপনারা অনেকে নতুন, আপনারা জানেন না যে বিসিপিএস এর কিন্তু একটা সিলেবাস আছে, ঠিক আছে? বিসিপিএস এর এই হচ্ছে একটা সিলেবাস, আদি সুপার মার্কেটে পাওয়া যায়, 30 টাকা দাম। আমাদের কোচিং এও আছে, ওখান থেকেও নিয়ে নিতে পারবেন, চাইলে কিনে নিতে পারবেন সিলেবাসটা। নীলক্ষেতে পাওয়া যায় কিনা আমি ঠিক শিওর না, এটা খোঁজ নিতে হবে। 30 টাকা দাম, 4-5 পাতার একটা সিলেবাস, সেটা হচ্ছে এরকম গোলাপি কালারের বা সাদা কালারের হয়। সিলেবাসের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, কোনখান থেকে কোশ্চেন স্যাররা করবে সেটাও লেখা থাকে। সিলেবাসটা যদি কখনো দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা অনেকে চ্যাট বক্সে কমেন্ট করতেছেন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমি পরে দিব, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনাদের কোশ্চেন থাকলে করে রাখেন, আমরা সবই উত্তর দিব। তো সিলেবাসের মধ্যে হচ্ছে আপনার সবকিছু দেয়া থাকে যে হচ্ছে কোন কোন টপিক থেকে কয়টা করে প্রশ্ন আসবে। যেমন ধরেন এটা পেপার 1 এর সিলেবাস, দেখেন এখানে খুব ক্লিয়ার কাট করে লেখা আছে কোথা থেকে কয়টা কোশ্চেন আসবে।
লাস্টের দুইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন। দেখেন তিনটা 6টা কোশ্চেন আসবে স্ট্যাটিস্টিক্স থেকে, হিস্টোলজি থেকে আসবে 5টা, নিউরোঅ্যানাটমি থেকে আসবে 5টা, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার সেল বায়োলজি, এটাও হিস্টোলজির অংশ, এখান থেকে আসবে 4টা। ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনার এমব্রায়োলজি, এখান থেকে 8টা কোশ্চেন আসবে, ঠিক আছে। এভাবে করে ভাগ করে দেয়া আছে যে কোনখান থেকে কয়টা কোশ্চেন আসবে। তাহলে কিন্তু আমরা যদি সিলেবাসটা প্রথমে ভালো করে অন্তস্থ করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদেরকে পড়ার সময় কোন জিনিসটা আগে পড়তে হবে। ফার্মা থেকে কোশ্চেন 5টা আসবে, আপনি কি পেপার টু সিলেবাস যখন রিভিশন দিবেন আপনি কি আগে ফার্মা পড়বেন না আগে ফিজিও পড়বেন? অবশ্যই আপনি আগে ফিজিও পড়বেন, কারণ ফিজিও থেকে কোশ্চেন বেশি আসে। তো পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু আমাদেরকে এই কাজটাই করতে হবে, যে হচ্ছে আমার কোশ্চেন হচ্ছে কোথা থেকে আসে সেটা আমাদেরকে জানতে হবে, কোন জিনিসটা পড়লে আমি পরীক্ষায় ভালো করতে পারবো এটাও জানতে হবে। খালি বোকার মতো পড়ে গেলে হবে না, হ্যাঁ। আমি যদি সিলেবাস না দেখে পড়ি তাহলে আমি কিন্তু অন্ধ। সিলেবাসটা আমাকে একটা গাইডলাইন দিবে যে কিভাবে করে কোনটা আমি বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, পরীক্ষার আগে আমি কোন জিনিসটা ভালো করে রিভিশন দিব, কোনখান থেকে কোশ্চেন আসে কিন্তু সেই জিনিসটা আমার জানা হয়নি, পড়া হয়নি। এখানে দেখেন 7 নাম্বার টপিকটা অ্যানাটমিক্যাল বেসিস অফ প্রসিডিউর অ্যান্ড রিলেটেড প্রবলেমস, ঠিক আছে। এখানে প্রসিডিউর থেকে কোশ্চেন হবে পেপার 1-এ। প্রসিডিউরটা কি? লাম্বার পাংচার, থোরাকোসেন্টেসিস, প্যারাসেন্টেসিস, হ্যাঁ, বোন ম্যারো অ্যাসপিরেশন, এগুলো হচ্ছে প্রসিডিউর। তার মানে পেপার 1-এ আমার প্রসিডিউর থেকে কোশ্চেন আসবে, আমাকে অবশ্যই পেপার 1-এর জন্যই প্রসিডিউরগুলো জেনে যেতে হবে, এগুলো আমি পেপার 3-এর জন্য রেখে দিব না, এগুলো আমাকে পেপার 1-এর আগেই পড়ে যেতে হবে, ঠিক আছে। এভাবে করে জিনিসটা মাথায় ঢুকায় নিয়ে আমাদেরকে সিলেবাসটা দেখে নিয়ে তারপরে পড়া শুরু করতে হবে। তারপরে পেপার 2 এর সিলেবাস, পেপার 2 এ দেখেন যেটা বলতেছিলাম ফার্মাতে 6টা থেকে 8টা মাত্র কোশ্চেন আসে, বায়োকেমিস্ট্রিতে আসে 6টা কোশ্চেন, যদিও বলছে কোনো সময় কিন্তু 8টা 10টাও আসে। আর বাকি সবগুলো কোশ্চেন মোটামুটি আপনার 35টা কোশ্চেন আসবে ফিজিওলজি থেকে, ঠিক আছে। এবং এর মধ্যেও কিছু ক্লিনিক্যাল কোশ্চেন আছে, দেখেন এই যে ফিজিওলজিক্যাল প্রসেস এন্ড ইটস ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, মানে বিভিন্ন ডিজিজ থেকেও কোশ্চেন আসবে পেপার 2-তে, তার মানে পেপার 2-তেও ক্লিনিক্যাল কোশ্চেন হয়, হ্যাঁ। তাহলে দেখেন পেপার 2 এর এন্ডোক্রাইন আলাদা করে বলা আছে যে এন্ডোক্রাইন থেকে 6টা কোশ্চেন হবে, গ্রোথ ডেভেলপমেন্ট থেকে 5টা কোশ্চেন হবে। তার মানে এই টপিকগুলো যেহেতু আলাদা করে আপনাকে বলে দেওয়া আছে এখান থেকে কোশ্চেন হবে, তার মানে এই টপিকগুলো আপনাকে ভালো করে আগে পড়ে ফেলতে হবে। তাহলে পড়ার আগে অবশ্যই সিলেবাস দেখতে হবে, সিলেবাস দেখাটা খুব জরুরি। পেপার 3 এ দেখেন এখানে স্টেরিলাইজেশন থেকে 3টা কোশ্চেন আসবে। স্টেরিলাইজেশন আমাদের লেন্স রিভিউ বইতে মাত্র 2টা চ্যাপ্টারে স্টেরিলাইজেশন আছে, পরপর 2টা চ্যাপ্টারে লেখা আছে, হ্যাঁ। কিন্তু দেখেন 2টা মাত্র চ্যাপ্টার থেকে আপনার 3টা কোশ্চেন আসতেছে, তার মানে আমরা কিন্তু মাইক্রো পড়ার সময় স্টেরিলাইজেশন চ্যাপ্টারটা আগে পড়ে ফেলবো, কারণ স্টেরিলাইজেশন থেকে আমাদের বলাই আছে 3টা কোশ্চেন আসবেই, ঠিক আছে। তারপরে হচ্ছে প্যারাসাইট থেকে কোশ্চেন কম আসে, ফাঙ্গাস থেকে কোশ্চেন কম আসে, তো এগুলো আমরা একটু কম ইম্পর্টেন্স দিব। আমরা পড়বো কি দেখেন, আমরা পড়বো হচ্ছে ইমিউনোলজি, ইমিউনোলজি থেকে বলাই 6টা কোশ্চেন আসবে। তারপরে হচ্ছে আপনার জেনেটিক্স থেকে 5টা কোশ্চেন আসবে, এগুলো একদম ক্লিন কাট আসবেই, তাহলে এগুলো ভালো করে পড়বো জেনেটিক্স। তারপরে পুরা ব্যাকটেরিওলজি যেটা আছে সিস্টেমিক এবং জেনারেল, সেখান থেকে আসবে 8টা কোশ্চেন, পুরা ভাইরোলজি থেকে আসবে 5টা কোশ্চেন। তাহলে আমরা কিন্তু ভালো করে পড়বো ইমিউনোলজি, তারপরে হচ্ছে আপনার জেনেটিক্স, হ্যাঁ, তারপর স্টেরিলাইজেশন, এগুলো ভালো করে পড়বো। তারপরে হচ্ছে আপনার এখানে বলা আছে সিস্টেমিক প্যাথোলজি 12 থেকে 15টা কোশ্চেন। এই সিস্টেমিক প্যাথোলজিটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, তার মানে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স থেকে পেপার 3-তে 12 থেকে 15টা কোশ্চেন। আগেও দেখালাম পেপার 2-তেও ক্লিনিক্যাল কোশ্চেন আসে, পেপার 1-এও ক্লিনিক্যাল কোশ্চেন আসে। তাহলে কিন্তু ক্লিনিক্যাল আমাদেরকে 3 পেপারের জন্য ভালো করে পড়তে হবে। এজন্য আমি স্টুডেন্টদেরকে খুব এনকারেজ করি এমআর মোল্লা ব্যাচে ভর্তি হওয়ার জন্য, কারণ অনেকেরই বেসিকের প্রিপারেশন, আপনারা হয়তো অন্য কোচিংয়ে আগেরবার কোচিং করছেন বা দিলীপ স্যারের কাছে কোচিং করছেন, আপনাদের হয়তো ইচ্ছা করতেছে যে এবার একটু ক্লিনিক্যালটা ভালো করে আমরা পড়ি। তো আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান আপনাদের জন্য হচ্ছে ইমার মোল্লা ব্যাচটা খুবই ভালো। এবং ইমার মোল্লা ব্যাচের স্টুডেন্টরা, আমি দেখছি এই ব্যাচের রিভিউ সবচেয়ে ভালো, কারণ হচ্ছে এখানে স্টুডেন্টদেরকে মোটামুটি আমরা বই দেখায় পড়াই দেই, তো আর এর মধ্যে আল্লাহর মতো মোটামুটি কমন পড়ে, তো হচ্ছে ক্লিনিক্যাল পড়তে চাইলে ব্যাচটা খুব ভালো আমাদের। আচ্ছা, এখন হচ্ছে বুক কোনটা কোনটা লাগবে আপনাদের। পেপার 1 এর মধ্যে আপনার এমব্রায়োলজি ল্যাংম্যান রাখবেন। প্রথম কথা সব কিছু জিনিস শর্টকাট পড়ে ফেলবো, বাট কিছু জিনিস থেকে আমাদের কোশ্চেন বেশি আসে যেগুলো আমাদেরকে বই থেকে পড়তে হবে। যেমন এমব্রায়োলজি আমাদেরকে ক্লিনিক্যাল এমব্রায়োলজি, যেটা ক্লিনিক্যাল এমব্রায়োলজি বলতে আপনার ডিজিজ পেপার 1 এর যেগুলো ক্লিনিক্যাল পার্ট, হ্যাঁ, সেগুলাতে হচ্ছে আপনার যে প্রশ্নগুলো আসে এগুলো ল্যাংম্যানের চ্যাপ্টারের মধ্যে বক্স বক্স করে দেয়া আছে। তো আমরা ল্যাংম্যানের সেই বক্সগুলো পড়তে হলে তো ল্যাংম্যানটা লাগবে, তাই না? শীট পড়লে তো আমাদের হবে না। সো আরেকটা জিনিস মনে রাখবেন, রেসিডেন্সি হয়তো বা আপনার শীট পড়ে হবে, এফসিপিএস কোনোদিন আপনার শীট পড়ে হবে না। আপনি যদি এফসিপিএস পরীক্ষায় সত্যি চান্স পাইতে চান মন থেকে, আপনাকে অবশ্যই টেক্সট বই পড়তে হবে, কিছু জিনিস আপনাকে টেক্সট বই পড়তেই হবে। তো হচ্ছে
তো এখন কি কি জিনিস টেক্সট বই থেকে পড়তে হবে সেগুলো তো আমরা বাই দ্য টাইম বলে দিব আপনাদেরকে। তারপরে কি কি বই রাখবেন দেখেন, অ্যানাটমি আপনি যদি মেডিকেল লাইফে বিডি পড়ে থাকেন বিডি পড়বেন, দত্ত পড়ে থাকলে দত্তই পড়বেন, বই চেঞ্জ করার দরকার নেই। এমব্রায়োলজি ল্যাংম্যান লাগবে, হিস্টোলজিতে আমরা সেলিম রেজা পড়তাম তখন, তো হিস্টোলজি আমরা শীট পড়ার পরে কিছু টপিকস আমরা হচ্ছে সেলিম রেজা থেকে পড়ি যেগুলো আমাদের পেডিয়াট্রিক্সে বেশি আসে, যেমন বোনস অ্যান্ড জয়েন্টস, কার্টিলেজ, এগুলো আমাদের পেডিয়াট্রিক্সে কোশ্চেন আসে, ব্রাউন ফ্যাট, ইয়েলো ফ্যাট, এগুলো আমরা একটু সেলিম রেজা থেকে দেখে নিই। নিউরো অ্যানাটমি আমরা শীট পড়বো, শীট পড়ার পরে কিছু ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি আছে যেগুলো থেকে কোশ্চেন পেপার 1-এ আসে, যেমন ব্রাউন সিকওয়ার্ড সিনড্রোম, হর্নার সিনড্রোম, তারপরে হচ্ছে আপনার এরকম কিছু নিউরোলজিক্যাল প্রবলেম যেগুলো আছে, ব্রেইনের কোন এরিয়াতে লেশন হইলে কি হয়, ব্রোকাস মোটর এরিয়া কোনটা, ওয়ার্নিক্স এরিয়া কোনটা, এই জিনিসগুলো হচ্ছে আপনার স্নেইলে খুব সুন্দর করে দেওয়া আছে। স্নেইলের প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে কিছু ক্লিনিক্যাল কোরিলেটস থাকে, প্রত্যেক চ্যাপ্টারের শেষে ল্যাংম্যানের মতো প্রত্যেক চ্যাপ্টারের শেষে স্নেইলেও কিছু ক্লিনিক্যাল পার্টস থাকে। তো সেই জিনিসগুলো আপনাদেরকে স্নেল থেকে পড়তে হবে যাতে আপনারা পেপার 1-এর ক্লিনিক্যাল পার্টটা ধরতে পারেন যে কোথা থেকে আসে। বায়োস্ট্যাটিস্টিক্স শীট পড়বেন, শীট পড়ার পরে যে টপিকগুলো কমনলি আসে সেগুলো একটু, যেহেতু বায়োস্ট্যাটিস্টিক্স বুঝে পড়তে হয় সেহেতু আমরা একটু মোজাম্মেল হক স্যারের বইটাও পড়বো। হ্যাঁ, মোজাম্মেল হক স্যারের বই থেকে যে কোয়েশ্চেনগুলো বেশি আসে ওই টপিকগুলো স্যারের বই থেকে আমরা পড়ে ফেলবো। এটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। আমি একটু দ্রুত কথা বলি, হয়তো অনেকে বুঝতে সমস্যা হয়, যদি কারো প্রবলেম হয় আমাকে একটু জিজ্ঞেস করেন যে আপু এই কথাটা বুঝতে পারিনি, আবার একটু রিপিট করেন, আমি আসছি আপনাদের সাথে, সমস্যা নাই। তারপরে হচ্ছে একটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পেপার 2। পেপার 2-তে আপনাদেরকে অনেকে বলবে যে হচ্ছে গাইটন পড়েন, জ্ঞানং পড়েন, আমি তো জ্ঞানং পড়ছি, জ্ঞানং না পড়লে হবে না, এগুলো কথা শুনে একদম ভয় পাবেন না। আমি নিজেও হচ্ছে গাইটন জ্ঞানং কোনো কিছুই পড়ি নাই। আমি যখন পার্ট 1 দিলাম, আমি বেসিক্যালি মেডিকেল লাইফে খুব রেগুলার স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, কিন্তু আমি খুব বেশি একটা টেক্সট বই পড়তে আমার আসলে খুব একটা ইয়ে লাগতো না, যেটা আমার পছন্দ হতো সেটা আমি টেক্সট বই পড়তাম। যেমন আমার অ্যানাটমি পছন্দ ছিল, আমার প্রত্যেকটা টেক্সট বই অ্যানাটমি খুব ভালো মতো পড়া ছিল। আমার হচ্ছে মাইক্রোবায়োলজি ভালো লাগতো, আমি মাইক্রোবায়োলজি লেন্স বইটা আমার মেডিকেল লাইফ থেকে মুখস্থ, ঠিক আছে। কিন্তু আমার ফিজিওলজি কোনো কালেই ভালো লাগতো না, ফিজিওলজি আমি টেক্সট বই কখনো পড়িও নি, আমি সবসময় গাইড বই পড়ছি। তা আমি কি তাই বলে পার্ট 1-এ চান্স পাইনি? পাইছি। তা আমাকে কি করতে হবে তাহলে? আমাকে আমার স্ট্র্যাটেজি একটা মেনটেন করতে হবে, আমাকে একটা টেকনিক ফলো করতে হবে। সেটা হচ্ছে আমি কোন বইটা পড়লে টেক্সট বই কিন্তু শর্টকাটে আমার পড়া হবে ভালো, সেটা হচ্ছে বিআরএস ফিজিওলজি। বিআরএস ফিজিওলজি একটা 150 টাকার চিকন একটা বই, নীলক্ষেতে কিনতে পাওয়া যায়। রাইটারের নাম হচ্ছে লিন্ডা এবং কোস্টানজা। এই বিআরএস ফিজিওলজি বইটা আপনারা ফিজিওলজি শীটের পাশাপাশি পড়বেন। এখানে হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো সব বুঝায় লেখা আছে, শর্টকাটে লেখা, বোঝার জন্য খুব ভালো। এর থেকে আরেকটু ডিটেলস পড়তে চাইলে তখন আপনি টেক্সট বই পড়তে পারেন। তবে আমাদের পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে গাইটন জ্ঞানং পড়ার আমি খুব একটা জরুরি দেখি না, মোটামুটি শীট আর বিআরএস পড়লেই হয়ে যায়। বায়োকেমিস্ট্রি শীট পড়বেন, শীট পড়ার পরে যে টপিকগুলো বারবার করে পরীক্ষায় আসে সেগুলো আমরা মোজাম্মেল হক স্যারের বই থেকে দেখে নিব। ফার্মাকোলজি আমি লিখছি ভিশন, এখানে ভিশন পড়তে হবে তা না। আপনি যদি আপনার মেডিকেল লাইফে আরিফের ফার্মাকোলজি বই পড়ে থাকেন, কেউ যে যেটা পড়ে থাকছেন, শাখাওয়াত পড়ে থাকেন, আপনারা ওইটাই আবার পড়বেন। হ্যাঁ, কারণ 5টা কোশ্চেন আসবে, তার জন্য আপনাকে কষ্ট করে কোনো টেক্সট বই পড়তে হবে না। আপনি আমাদের শীটও পড়তে পারেন, হ্যাঁ শীটও পড়তে পারেন, অথবা আপনার মেডিকেলের যে গাইড বইটা পড়ছিলেন সেটা পড়লেই হবে। আপনারা যখন রেসিডেন্সি দিবেন তখন আপনাকে ফার্মাটা একটু বেশি ভালো করে পড়তে হবে, তখন রেসিডেন্সিতে 20টা কোশ্চেন আসে ফার্মা থেকে, ঠিক আছে। এই গেল পড়ার ধরন। পেপার 3, পেপার 3-তে হচ্ছে আপনাকে ভালো করে পড়তে হবে মাইক্রোবায়োলজি, এবং এটা কোনো শীট পড়লে হবে না। মাইক্রোবায়োলজি আপনাকে অবশ্যই লেন্স রিভিউটা পড়তে হবে, খুব ভালো করে লেন্স রিভিউ পড়তে হবে, নাহলে পেডিয়াট্রিক্সে মাইক্রো আপনি পারবেন না। জেনারেল প্যাথোলজি হচ্ছে আপনি শীট পড়বেন, আমি যদিও রবিন্স লিখছি কিন্তু হচ্ছে আপনি শীট পড়লেও জেনারেল প্যাথোলজি কাভার আপ হবে, কারণ শীটে যা আছে আমাদের রবিন্সে যা আছে ওটাই আমরা হুবহু শীটে তুলছি। এরপরে আসেন হচ্ছে সিস্টেমিক যেটা বা ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, এটা হচ্ছে টেক্সট বই আপনি এমআর মোল্লা স্যার আর আবিদ মোল্লা স্যার এই দুটো বই ফলো করবেন। আপনাকে যদি কেউ বলে থাকে যে নেলসন না পড়লে পার্ট 1 হয় না, সে আপনাকে একটা ভুল তথ্য দিছে। কারণ হচ্ছে নেলসন পড়া লাগে না। হ্যাঁ, নেলসন আপনি পড়তে পারেন, ঠিক আছে, আপনি যদি 1 বছর ধরে পেডিয়াট্রিক্সে এফসিপিএস পার্ট 1 দেওয়ার প্রিপারেশন নেন তাহলে আপনি নেলসন পড়েন, কিন্তু 1 বছর ধরে কেউ প্রিপারেশন নেয় না, সবাই 6 মাসই নেয়। এবং 6 মাসে আপনি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের প্রিপারেশন নিতে চাইলে নেলসনের আমি কোনো দরকার দেখি না, কারণ নেলসন বইটা বেসিক্যালি পার্ট 1 পরীক্ষা দেওয়ার আগে আমি নিজেই চিনতাম না।
নেলসন হচ্ছে অনেক বড়দের বই, অনেক মোটা বই, 3-4 হাজার পেজের একটা বই, যেটা আপনার পক্ষে পার্ট 1 এর আগে পড়া সম্ভব না। তাহলে আমরা কি করব, যে বইটা পড়লে আমাদের সহজে বোঝা যাবে, যে বইটা পড়লে আমরা মনে রাখতে পারবো, বাংলাদেশি প্যাটার্নে লেখা, সবচেয়ে বেস্ট হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের বই, নেক্সট হচ্ছে এম আর মোল্লা স্যারের বই। এই দুটো বই যদি আপনি টপিক ধরে পড়তে পারেন, আপনার জন্য আর কোনো কিছুই লাগবে না। ঠিক আছে, ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স আপনি এর মধ্যেই কমন পাবেন। এর মধ্যে যদি কমন না পান, তাহলে সেটা আপনি অন্য কোনো কিছু পড়েও কমন পাবেন না। সেজন্য আমরা আমাদের ব্যাচের নাম দিছি এম আর মোল্লা নেলসন। যদিও নেলসন আমরা পড়াই না, আমরা শুধু এম আর মোল্লা স্যারের বই আর আবিদ মোল্লা স্যারের বই পড়াই। এম আর মোল্লা স্যারের বই এখন 4th এডিশন চলতেছে, আর আবিদ মোল্লা স্যারের বই 5th এডিশন চলতেছে। তো বই যেগুলো যেগুলো বললাম, আমাদের সাথে যারা নতুন এম আর মোল্লা ব্যাচেও জয়েন করতেছেন কিছু স্টুডেন্ট আছেন, আজকে বেসিক্যালি তাদেরও ওরিয়েন্টেশন। ক্রাশ ব্যাচের যারা স্টুডেন্ট আছেন, আমি যেভাবে বইগুলো বললাম, বইগুলো সবাই কালেক্ট করে নিয়েন। এগুলো বলা হয়ে গেছে। পেপার 1-এ ভালো করার জন্য আপনাকে সবচেয়ে ভালো করে এমব্রায়ো, হিস্টো, নিউরো, এই তিনটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, জেনারেল অ্যানাটমি সিলেবাস দেখে ভয় পেয়ে গেলে চলবে না, কারণ জেনারেল অ্যানাটমি সবার জন্যই বড়, সবার জন্যই কঠিন। সো আমরা ওই তিনটা ভালো করে পড়বো, তাহলেই হচ্ছে আমরা দেখবো যে আমরা অনেকটুকু কভার করতে পারছি। আসসালামু আলাইকুম ম্যাম, আমার একটা কোশ্চেন আছে। কি আমি বলে? আমি হচ্ছে মাত্র জয়েন করলাম, তো এমব্রায়ো হিস্টোলজি বা নিউরো অ্যানাটমির জন্য কি কি বই পড়তে হবে এটা আমি হ্যাঁ, জানি না। বলতেছি আপু, হিস্টোলজি আপনি শীট পড়বেন, এর সাথে যেগুলো এক্সট্রা লাগবে সেগুলো সেলিম রেজা থেকে পড়ে নেবেন। নিউরো অ্যানাটমি আপনি শীট পড়বেন, শীট পড়ার পরে স্নেলের যে নিউরো অ্যানাটমি বইটা আপনারা এমবিবিএস এর সময় কিনছিলেন, সেখান থেকে হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের লাস্টে যে ক্লিনিক্যাল পার্টটুকু আছে সেটা পড়বেন। আর এমব্রায়োলজিও শীট পড়বেন, শীটের সাথে হচ্ছে আপনারা কিছু এমব্রায়োলজি আমি আপনাদেরকে ইয়েতে পড়াই দিই। আমাদের সবগুলো ব্যাচে আমি এমব্রায়োলজি ক্লাস নেই, এমআর মোল্লা ব্যাচেও এখন থেকে এমব্রায়োলজি একটা করে ক্লাস রাখা হয়েছে। তো এমব্রায়োলজি আমি পেডিয়াট্রিক্সের সবাইকে জানাই দিব যে এমব্রায়োলজি কতটুকু আপনাদেরকে ল্যাংম্যান থেকে পড়তে হবে, এটা আমি আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, তার মানে ল্যাংম্যান বইটা রাখতে হবে, শীতে খালি শীট পড়লে এমব্রায়োলজি কভার হবে না পেডিয়াট্রিক্সে। এই তাহলে পেপার 1-এ কিভাবে পড়বো বলে দিলাম। পেপার 2-তে ফিজিওলজিটা বুঝে পড়বো আমরা। ঠিক আছে, ফিজিওলজি আমরা মুখস্থ করবো না, মুখস্থ করলে কিন্তু ফিজিওলজি পরীক্ষায় পারবেন না, কারণ এফসিপিএস এর কোশ্চেন গুলো আসে এমন ভাবে যে আপনাকে চিন্তা করে কোরিলেট করে অ্যান্সার করতে হবে। আপনি হচ্ছে মুখস্থ পড়া দিয়ে এফসিপিএস পাস করতে পারবেন না। তাহলে ফিজিওলজিটা বুঝে পড়বো। ফার্মাকোলজি পিছনে আমরা সময় নষ্ট করব না। তারপর বায়োকেমিস্ট্রি যতটুকু পড়া অতটুকু ভালো করে পড়বো, বায়োকেমিস্ট্রি অল্প সেটাই আমরা ভালো করে পড়বো, কারণ ওখান থেকে আপনি অনেক কমন পাবেন। আর ফিজিওলজির মধ্যে ভালো করে কি পড়বো, এন্ডোক্রাইন, নিউরো, অ্যাসিড বেস আর হচ্ছে রেসপিরেটরি, এই 4টা চ্যাপ্টার ফিজিওলজির ভালো করে পড়বো। তারপরে হচ্ছে পেপার 3-তে ভালো করতে হলে আমাকে মাইক্রোবায়োলজি খুব ভালো করে পড়তে হবে। ক্লিনিক্যাল কোয়েশ্চেন, মানে ক্লিনিক্যাল সিলেবাসটা অনেক ভাস্ট, ক্লিনিক্যাল হচ্ছে আপনার পড়ে শেষ হবে না, আপনি কুলাইতে পারবেন না। এজন্য পরীক্ষার আগের দিন যখন রিভিশন দিবেন বা পরীক্ষার আগের সপ্তাহে রিভিশন দিবেন, ক্লিনিক্যাল নিয়ে তো বদার্ড হওয়ার দরকার নেই, এর আগে যতটুকু পড়ছেন অতটুকুই রেখে দিবেন। সো ক্লিনিক্যাল কোনোবার কোশ্চেন বেশি আসে, কোনোবার কম আসে, একটু কম বেশি হয় ক্লিনিক্যালে। হ্যাঁ, সো ক্লিনিক্যাল নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, মাইক্রোবায়োলজিটা ভালো করে পড়বেন। আর হচ্ছে জেনেটিক্সের কোশ্চেন অনেক বেশি রিপিট হয়, সিলেবাসও খুব শর্ট, জেনেটিক্সে শুধু আমাদের শীট পড়লেই হয়ে যাবে। জেনেটিক্সটা খুব ভালো করে পড়ে ফেলবেন, আপনারা জানেন যে যেগুলো রিপিট হয় সেগুলো আমরা ভালো করে পড়তে হবে। আচ্ছা, আর ফাইনালি আপনাদের জন্য যে টিপসটা থাকবে সেটা হচ্ছে সবসময় পুরাতন পরীক্ষার কোশ্চেন আমরা সলভ করব। সবসময় আমাদের পড়া শুরু করার আগে কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক জোগাড় করা। কোশ্চেন ব্যাংক পেডিয়াট্রিক্সে খুব ভালো আসলে উন্নত মানের কোশ্চেন ব্যাংক নাই, তো বিভিন্ন কোচিং সেন্টারের যে পার্ট 1-এর কোশ্চেন ব্যাংকগুলো আছে ওগুলো নিতে পারেন। আর একটা আছে হচ্ছে বিপ্লব স্টেপ পেডিয়াট্রিক্স, একটা বই আছে বিপ্লব কুমার রাহা, লাল একটা বই, ওটা 4th এডিশনই চলতেছে, ওটা এডিশন চেঞ্জ হয়নি। ওই বইটার মধ্যে পুরাতন কিছু পেডিয়াট্রিক্সের কোশ্চেন আছে, তো ওই বইটা আপনারা কিনে ফেলবেন, 350-400 টাকা বা 450 টাকা দাম হবে। ওখানে পেডিয়াট্রিক্সের কোশ্চেনগুলো পুরাতন, কিন্তু ওখান থেকে পড়লে কিছুটা আইডিয়া পাওয়া যায়। আর হচ্ছে পুরাতন পরীক্ষার কোশ্চেনগুলা বিভিন্ন কোচিং এর যে পেপার পার্ট 1-এর বইগুলো আছে ওখানে পাবেন। তো পুরাতন কোশ্চেন চেষ্টা করবেন যে যারা এর আগে আপনার ফ্রেন্ড বা আপনার সিনিয়র পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে কালেক্ট করার, ওইখান থেকে পুরাতন কোশ্চেন কালেক্ট করবেন। কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যেগুলো সলভ ওখানে দেওয়া থাকে বইগুলোতে, সেই সলভগুলো প্লিজ পড়বেন না, ওগুলো বিশ্বাস করবেন না, কারণ সবখানেই ভুল থাকে। ঠিক আছে, তো হচ্ছে রেসিডেন্সি কোশ্চেন যেমন অনেক কোশ্চেন ব্যাংক আছে, রেসিডেন্সি কোশ্চেন ব্যাংকগুলো তো ভুল কম থাকে, আমাদের যেমন লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভ বইটাতে ভুল কম। কিন্তু আপনি পেপার সরি এফসিপিএস পার্ট 1-এর যে কোশ্চেন ব্যাংকগুলো পাবেন সেখানে অনেক ভুলভাল থাকে। সো ওটা না পড়ে আপনি যেখানে ওখানে যে টপিকটা দেওয়া আছে টপিকটা আপনি টেক্সট বই থেকে বা শীট থেকে পড়ে ফেলবেন। তাহলে আমরা যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে অবশ্যই সেই চ্যাপ্টারটার
হচ্ছে কোয়েশ্চেন পুরাতন পরীক্ষায় কি আসছে জেনে নিয়ে তারপরে পড়া স্টার্ট করব। কারণ পুরাতন কোয়েশ্চেন থেকে আপনার হুবহু কোয়েশ্চেন রিপিট না হলেও টপিক আপনার অনেক কিছু রিপিট হবে, ঠিক আছে? এই জন্য আগে আমরা কোয়েশ্চেন সলভ করব, জানবো যে কোন জিনিসগুলো পরীক্ষায় আসে, তারপরে আমরা পড়া শুরু করব। আদারওয়াইজ পড়া তো সমুদ্রের সমান, তাই না? আমরা হারায় যাব পড়ার মাঝখানে, পড়া কিন্তু তখন আমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে। গেল? আচ্ছা, এগুলো আপনাদেরকে সিলেবাস যেগুলো সেগুলো দেখেন। ক্লিনিক্যালেরও সিলেবাস আছে, ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স নিয়ে আপনারা ভয় পান, কিন্তু ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সে দেখেন কি কি ডিজিজ পড়তে হবে আমাদের এই বিসিপিএস এর সিলেবাসে কিন্তু বলে দেওয়া আছে। বিসিপিএস অ্যাকচুয়ালি আমাদেরকে গাইডলাইন দিছে, আমরা হয়তো যা ভাবি যে এফসিপিএস পার্ট 1 এ কি পড়তে হবে, এত পড়া কেন, আসলে ব্যাপারটা তা না। বিসিপিএস কিন্তু আমাদেরকে নির্দিষ্ট একটা গাইডলাইন দিয়েই দিছে, কিন্তু আমরা সেটা ফলো করি না দেখে আমাদের পরীক্ষা কঠিন লাগে আমাদের কাছে, ঠিক আছে? এই তো গেল আমার কথাবার্তা। এখন হচ্ছে আপনাদের সবাইকে আমার কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ধরে শুনতেছেন। এখন আমরা আমাদের আজকে অনুষ্ঠানের মেইন যে সেটা হচ্ছে আব্দুল ভাইয়ের সাথে, উনি এবারই পরীক্ষা দিয়েছেন, উনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন যে এবারকার পরীক্ষাটা কেমন ছিল। হ্যাঁ, তো আমি একটু দেখি ভাইয়া আছেন কিনা। ডক্টর আব্দুল মজিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনতেছি ভাইয়া, আপু। জি। এখন আমাদের সাথে আপনাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করবেন হচ্ছে ডক্টর আব্দুল মজিদ ভাই। আমি শুরুতে একটু একটা কথা বলে নিই, আব্দুল মজিদ ভাই আমাদের স্টুডেন্ট ছিলেন এবং আব্দুল মজিদ ভাই কিন্তু আমি জানি না আব্দুল মজিদ ভাইয়ের পড়াশোনা অনেক বেশি ভালো মতো প্রিপারেশন নিয়েছে, আমি জানি, কারণ ভাইয়া অনেক সময় আমাকে অনেক কোয়েশ্চেন লিখে এটা কোথা থেকে পড়বো, ওটা কোথা থেকে পড়বো, আপু এটা কি ভুল আছে না ঠিক আছে, আমাকে অনেক ভাইয়া নক দিতেন। এই জন্য আমি ভাইয়াকে তখন থেকে চিনি। ভাই আপনাকে কিন্তু আমি চিনতে পারছি, বুঝছেন? এখন হচ্ছে থ্যাংক ইউ। আপনি আপনি এবার যে এত মানে একটা কঠিন ইসের মাঝখানে এত ভালো একটা রেজাল্ট করছেন, এটা কিন্তু সম্পূর্ণই আপনার ক্রেডিট, আল্লাহর ইচ্ছা অবশ্যই। আমি যে অফিসে যখন কথা হচ্ছিল, শিশির ভাইয়া জিজ্ঞেস করতেছিল যে কাকে নিয়ে আসবো, আমি বলছি যে আব্দুল মজিদ ভাইয়াকে নিয়ে আসেন, ভাইয়া হচ্ছে সবচেয়ে ডিটেলসে পড়াশোনা করছে সুন্দর করে। তো ভাইয়াকে প্রথমে কংগ্রেচুলেশন যে ভাইয়া এত ভালো একটা রেজাল্ট করছেন, এবং এখন ভাইয়া আমাদের সাথে ভাইয়ার এক্সপেরিয়েন্সটা হচ্ছে শেয়ার করবে। ভাই আপনি আপনার কিভাবে পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলেন, তারপরে হচ্ছে কোথা থেকে কি পড়ছেন, বা এবারকার পরীক্ষাটা কেন কঠিন ছিল, আপনি একটু আমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাই যারা লাইভে যুক্ত আছেন। আসলে এবারের পরীক্ষাটা প্রশ্ন দেখে মানে এসবিএ, বিশেষ করে এসবিএ দেখে সবার মাথা ঘুরে গেছে। কারণ এসবিএ এর অপশন গুলো এরকম ছিল অনেকটা, যে ওটা যদি এমসিকিউ হয় তাহলে দেখা যায় 3টা ট্রু, 2টা ফলস। এখন আমাকে তো দাগাইতে হবে একটা, এখন আমি কোনটা দাগাবো? তো এটা আসলে যারা প্র্যাকটিস করে নাই তারা ধরা খাইছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, যারা যুক্ত আছেন অনলাইনে তাদের হয়তোবা জিনিসটা বুঝতে সহজ হবে। পেপার 2 তে এসবিএ তে 1 নাম্বার কোশ্চেন ছিল, 26 নাম্বার কোশ্চেন, যেটা ওটা ছিল ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফর ওন্ড হিলিং। 5টা অপশন দিছে, একটা হচ্ছে ভিটামিন সি, একটা জিঙ্ক, আর একটা গুড ভাস্কুলার সাপ্লাই, আর একটা হাইপোক্সিয়া, আর একটা দিছে গ্লুকোকর্টিকয়েড হরমোন। তাহলে এক্ষেত্রে এটা যদি মাল্টিপল চয়েস কোশ্চেন হয় তাহলে আমার তিনটে স্টেম থ্রু, এখানে জিঙ্ক থ্রু, ভিটামিন সি থ্রু, গুড ভাস্কুলার সাপ্লাই থ্রু। কিন্তু এটা তো আমি তিনটা দাগাইতে পারবো না, আমাকে দাগাতে হবে যে কোনো একটা, যেহেতু এসবিএ। এখন আমি কোনটা দাগাবো? তো ম্যাক্সিমাম এসবিএ তে এই ধরনের টুইস্ট ছিল। মোটামুটি মানে একটা অ্যান্সার খুব কম এসবিএ তে ছিল, সবাই মানে ভাইয়া সবকটা আপনি কোনটা প্রশ্ন দাগাইছিলেন ছিল ভাইয়া? 2টা বা 3টা। হ্যাঁ, এখানে আমি অবশ্যই গুড ভাস্কুলার সাপ্লাই দাগাইছি এবং ওইটাই কারেক্ট আনসার। কারণ আমি যদি ভিটামিন সি দিই, জিঙ্ক দিই, আমার যদি ভাস্কুলারিটি না থাকে, জিঙ্কটা কিভাবে যাবে? ওন্ড হিলিং সাইট অফ ওন্ডে কিভাবে যাবে? সার্কুলেশন যদি ঠিক না থাকে, জিঙ্ক যাওয়ার সুযোগ নাই, ভিটামিন সি যাওয়ার সুযোগ নাই। আরেকটা এর এক্সাম্পল দিই, ব্রেস্ট মিল্ক। একটা প্রশ্ন ছিল, এটা পেপার 2 তেই আসছে, যদিও এটা পেপার 3 প্রশ্ন। ব্রেস্ট মিল্কে হুইচ ইমিউনোগ্লোবুলিন ইজ প্রিডোমিনেন্ট ইন ব্রেস্ট মিল্ক? অপশন দিছি ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন ডি। 5টাই দিছে, কিন্তু সাধারণত 3টে ইমিউনোগ্লোবুলিন ব্রেস্ট মিল্কে পাওয়া যায়। ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম, 3টাই থাকে ব্রেস্ট মিল্কে। কিন্তু হাইয়েস্ট কনসেন্ট্রেশন থাকে আপনার ইমিউনোগ্লোবুলিন এ, সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন। তো এখন দেখা গেছে যারা ব্রেস্ট মিল্ক কম্পোজিশন করার সময় অনেকে পড়ছে, হ্যাঁ কম্পোজিশন তিনটা ইমিউনোগ্লোবুলিন থাকে, কিন্তু রিলেটিভ
কনসেন্ট্রেশন কোনটা বেশি এটা হয়তো বা পড়ে নাই, কিন্তু সে তার কাছে টপিকসটা ক্লিয়ার হলেও হ্যাঁ ব্রেস্ট মিল্কের কম্পোজিশন পড়ে গেছে, কিন্তু যেহেতু রিলেটিভ অ্যামাউন্টটা পড়ে যায় নাই, তাহলে সে প্রশ্নটা হয়তো বা অ্যান্সার করতে পারে নাই। ম্যাক্সিমাম প্রশ্নটা আসলে এরকমই ছিল এসবি এর। এমসিকিউ গুলো মোটামুটি সহজ ছিল, কিন্তু এসবি এর কারণে সবাই ধরা খাইছে। আমি পেপার ওয়ানে 19টা এসবি আমি কমন পাইছি, তারপর পেপার 2 এবং পেপার 3 দুটাতে 20টা করে এসবি আমি কমন পাইছি। তো এটা আমার জন্য অনেক মোটামুটি ফেভার করছে। তো এসবিএ কমন হওয়ার পেছনে আমি যেই মানে যে টপিকসটা সাধারণত পড়তাম কোনো কিছু মিস দিতে চাইতাম না, এবং আমি সিনাপসে যে এক্সাম গুলো হয়েছে খুব কম ক্ষেত্রে আমি এক্সামটা মিস দিছি। সাধারণত দেখা গেছে আমি হয়তো ডিউ টাইমে এক্সাম দিতে পারি নাই। আমি একটু অনেক আগের আর কি, আমার সেশন 2008-9, কিন্তু সেশন 2008-9 হলো আমি কখনো কোনো পরীক্ষায় বসে নাই, যে এমডি বলেন এফসিপিএস বলেন, কখনো কোনো পরীক্ষায় বসে নাই। আমি এখানে প্র্যাকটিস জমাই ফেলছি কক্সবাজারে, সংসার বড় হয়ে গেছে, ছেলে দুই দুই ছেলে, এক ছেলে এক মেয়ে, এগুলো নিয়ে আসলে পরিবার হাসপাতালকে সময় দিয়ে টাইম মতো এই পরীক্ষাটা দেওয়াটা আসলে খুব টাফ ছিল, এবং এটা আমি রোশনি আপুকে প্রায় সময় নক করতাম, আপু আমি টাইম মতো কোনো পরীক্ষা দিতে পারি না। তো পরে দেখা গেল এটা আমি হয়তো 2 দিন পরে দিচ্ছি, 3 দিন পরে দিচ্ছি, 3 দিন পরে দিতে গিয়ে পরীক্ষাটা দিতে গিয়ে দেখা গেল আপনার সিনাপসের এসবি এর সাথে আপনার আহ, আমরা এখানে ফাইনাল পরীক্ষায় যে এসবিটা দিচ্ছি অলমোস্ট কাছাকাছি মিল থাকে। তো আমি যদি দেখা গেলো আমি কোনো কারণে একটা আমি একরকম চিন্তা করলাম, হ্যাঁ আমি আমার কাছে মনে হচ্ছে এই অ্যান্সারটা ট্রু, কিন্তু সেটা আমাকে সিনাপস থেকে এটা রিজেক্ট করে দিল, না এটা অ্যান্সার এভাবে হবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ডাউন সিনড্রোম মোস্ট কমন একটা কনজেনিটাল অ্যানোমালি ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের একটা অ্যাসোসিয়েশন থাকে কার্ডিয়াক অ্যানোমালি, মানে কার্ডিয়াক অ্যাসোসিয়েশন। তো ওখানে কিন্তু আপনার এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট থাকে, আপনার বিএসডি থাকে, এএসডি থাকে, অনেক ক্ষেত্রে টফও থাকে। তো একটা কোশ্চেন আসছিল সিনাপসের এসবিএ তে, মানে মোস্ট কমন অ্যাসোসিয়েশন উইথ ডাউন সিনড্রোম। ওখানে আমি প্রথমে বিএসডি দাগাইছি। তো বিএসডি দাগানোর পরে দেখা গেল বিএসডিটা রিজেক্ট করে দিচ্ছে। রিজেক্ট করে যখন দিচ্ছে তখন আমি আবার রোশনি আপুকে নক করছি, হ্যাঁ আপু এটা কেন রিজেক্ট করলেন, বিএসডি তো হয় ডাউন সিনড্রোমে, বই খাতায় লেখা আছে। সরাসরি আমি নক করে বসছি। আপু বলতেছে দেখেন হ্যাঁ বিএসডি হয় ঠিকই, কিন্তু বিএসডি ফ্রিকোয়েন্সি হচ্ছে কম, আপনার সেটা 30 থেকে 33% হয়তো বা বিএসডি হয়, কিন্তু 43% হয় আপনার এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট। তাহলে এটা যদি এমসিকিউ তে যদি আসে তাহলে আমি অবশ্যই বিএসডি, এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট, এএসডি সবকিছু দাগাইতে পারবো, কিন্তু এসবি দিলে তো আমাকে এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্টটাই দাগাতে হবে। তো এটা আসলে প্র্যাকটিসটা আমার কাজে লাগছে। আমি যে সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করেছি মোটামুটি সিরাপসে শেষের দিকে কয়েকটা পরীক্ষা আমি অ্যাটেন্ড করতে পারি নাই, এর আগে সব পরীক্ষা আমি 2-3 দিন পরে হলেও অ্যাটেন্ড করেছি। আমার রেজাল্ট শিট একটু হয়তো দেখা যাবে। মোটামুটি আমি ওখানে যতটুকু পারি হয়তো বা প্রথম 4-5 জনের মধ্যেই থাকতাম, মাঝে মধ্যে ফার্স্ট হইতাম। কিন্তু যেগুলো ভুল হইতো এগুলো আমি সবসময় কোয়ারি করতাম। এখনো আপু আপুকে বেশি বিরক্ত করে দেখে আপু একটা শেষ পর্যন্ত আমার জন্য একটা আলাদা মেসেঞ্জার গ্রুপই করে দিলেন, সবগুলা মেন্টরকে এড করে একটা মেসেঞ্জার গ্রুপ করে দিলেন। আমি সবসময় ফ্রি থাকি না, এখন আপনি গ্রুপে ইয়ে করবেন, প্রশ্নগুলো যে ফ্রি থাকে সে উত্তর দিয়ে দেবে। ওখানে পলাশ ভাই যুক্ত ছিলেন, তারপর হইলো সম্ভবত আমাদের সব মেন্টর পিডিয়াট্রিক্সের আরেকজন আপু, হ্যাঁ পিডিয়াট্রিক্সের আরেকজন আপু যুক্ত ছিলেন, পলাশ ভাই যুক্ত ছিলেন, নাবিলা তাবাসসুম। হ্যাঁ হ্যাঁ নাবিলা আপু, নাম মনে পড়তেছেন, নাবিলা আপু যুক্ত ছিলেন। মোটামুটি আমি বেশ ভালোই ফিডব্যাক পাইছি সবার কাছ থেকে। অনেকে আবার গ্রুপে যদি হয়তো আমি গ্রুপে যদি কারো কাছ থেকে রেসপন্স না পাই কয়টা প্রশ্নের ক্ষেত্রে, আমি সেটা আবার পার্সোনালি আমি মেসেঞ্জারে যোগাযোগ করেছি। এক্ষেত্রে আমাকে আসিফ ভাই অনেক বেশি হেল্প করেছে, যদি উনি পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির না, মেডিসিন ফ্যাকাল্টির। তো আসিফ ভাইয়ের সাথে আমার পরিচয়, উনি একটা আমাদের নিউরোফিজিওলজি ক্লাস নিচ্ছিলেন। হ্যাঁ নিউরোফিজিওলজি ক্লাস নেওয়ার পর থেকে আমি মোটামুটি ওনার অনেকটা ফ্যান হয়ে যায় আর কি। তো আমি ফিজিওলজির কোনো বিষয় যদি কনফিউশন অ্যারাইজ করে আমি ওনার সাথে যোগাযোগ করছিলাম। তো আমার মনে হয় এখানে প্রিপারেশনের ক্ষেত্রে একটা জিনিস স্টুডেন্টরা যেখানে পিছিয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হলো ক্লিনিক্যাল সাইড দিয়ে। কারণ এবারের পরীক্ষা যেটা দেখা গেল আপনার পেপার 1, পেপার 2, পেপার 3 তিনটে পেপারে কিন্তু ক্লিনিক্যাল পার্ট থেকে কোশ্চেন হয়েছে। আমি ওই যে পেপার ওয়ানে প্রথম এসবি এটা হয়েছিল, এটা মনে হয় এটা ক্লিনিক্যাল টপিকস থেকে, এটা নিয়ে আমি ক্লিনিক্যালটা অত বেশি পড়ে যায় না পেপার ওয়ানে। কিন্তু আমার একটা আমি যেটা সুবিধা পাইছি, আমি তো 5 বছর ধরে আমি পেডিয়াট্রিক্স প্র্যাকটিস করি এখানে কক্সবাজারে। আমি একজন প্রফেসরের সাথে কাজ করছি 3 বছর, প্রত্যেকে বিগত 5 বছর প্র্যাকটিস করি। এটা আমাকে একটু আগাই রাখছিল প্রস্তুতিতে। তারপর যেটা বলতে চাচ্ছি, যেমন একটা বোন রেসপিরেশন নিয়ে একটা কোশ্চেন ছিল পেপার ওয়ানে, ওখানে স্টেম ছিল
প্রশ্নটা ছিল এরকম, একটা চাইল্ড 5 ইয়ার্স এজ, 5 বছরের একটা বাচ্চা, তাকে বোন ম্যানিপুলেশনের জন্য পারফেক্ট সাইট কোনটা? এসবিএ অপশন দিছে আপনার মেনোব্রিয়াম স্টার্নিং, পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট, টিবিয়াল টিউবারোসিটি, আর দুটো কি অপশন দিছে মনে নাই। কিন্তু 5 বছরের বয়স হতে এখানে যদি এটা এমসিকিউ দেয় তাহলে দুটো কোশ্চেন কিন্তু অলরেডি থ্রু আছে, দুটো স্টেম থ্রু আছে। আপনার পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট থেকে করি, তারপর ইয়ে থেকে করা যায়, মেনোব্রিয়াম স্টার্নিং থেকে করা যায়, দুটো সাইড থেকে করা যায়। কিন্তু আপনার যেহেতু এসবিএ তে আবার বইতে ছোট্ট করে একটা লেখা আছে মোস্ট ফ্রিকুয়েন্টলি ডান ইন পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট, মেনোব্রিয়াম স্টার্নিং করা হয় না। তো এটা সাধারণত ওই যে টপিকস সব কমন পেলেও দেখা গেল 1-2 লাইন যারা মিস বাদ দিয়ে পড়ছে, 1-2 লাইন মনে রাখতে পারে নাই, তারা হয়তো বা এটা কারেক্ট অ্যান্সারটা করতে পারে নাই। তো আমার পরামর্শ যারা নেক্সট টাইমে এফসিপিএস পেডিয়াট্রিক্সে ট্রাই করবে, আমার মনে হয় পেপার 3 প্রিপারেশনটা আগে নিয়ে রাখলে, কারণ 1 তারিখ যদি সাধারণত পেপার 1 7 তারিখ থেকে তো পার্ট 1 হয়, এর আগে তো এমসিপিএস পার্ট 2 হয়, 4 তারিখ 5 তারিখ 6 তারিখ পেপার 1, 2, 3 থাকে। তাহলে আমার মোটামুটি 30 তারিখের আগে পেপার 3টা যদি মোটামুটি সবাই একটু প্রিপারেশন নিয়ে নেয়, তাহলে সে পেপার 1 এবং পেপার 2 তে কিন্তু পেপার 3 বেনিফিটটা সে পেয়ে যাবে। আর তৃতীয় দিন আসলে পেপার 3 পড়ার মতো এনার্জি থাকে না। তো পেপার 3 দিন আসলে মেইনলি আমি মাইক্রোবায়োলজিটা পড়ে গেছিলাম, আমি ক্লিনিক্যাল কিছু পড়ার সুযোগ পাই নাই, পুরো মাইক্রোবায়োলজি ইমিউনোলজি এটা আমি খুব ভালো করে পড়ে গেছিলাম। এটা পড়ে যাওয়াতে আমি মোটামুটি বেনিফিটেড হয়েছি। আর পেপার 1 এর জেনারেল অ্যানাটমি আমি এত বেশি পড়ছি, আমি জেনারেল অ্যানাটমি থেকে মাত্র একটা কোশ্চেন পাইছি, সেটা হলো ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি। ওইটাও ওইভাবে আসে নাই, সরাসরি ব্রাকিয়াল প্লেক্সাস হিসেবে আসে নাই, আসলে আপনার সার্ভাইকাল 5-6 রুট ইনজুরি, একটা বাচ্চা ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পর দেখা গেছে সার্ভাইকাল 5-6 নার্ভ ইনজুরি। এটা আপনি কি কি ক্লিনিক্যাল ফাইন্ডিংস পাবেন, কি কি ওখানে মুভমেন্টের একটা ইয়ে আসছিল, কোন কোন মুভমেন্ট থাকবে না, ওই প্রোনেশন সুপাইনেশন এগুলো কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা নিয়ে আসছিল। আমার কাছে আফসোস লাগতেছিল, আমি এত স্ট্রিবিউটে পড়লাম, এত অ্যাবডোমেন পড়লাম, তোরাক্স পড়লাম, কিছুই পাইলাম না। কিন্তু এমব্রায়োলজি থেকে এত বেশি প্রশ্ন আসতো, মনে হচ্ছে পুরো অ্যানাটমিটা এমব্রায়োলজি দিয়ে করছে। তো যারা পেডিয়াট্রিক্সে দিবে আসলে এমব্রায়োলজি এন্ড হিস্টোলজি হচ্ছে মেইন অ্যানাটমির জন্য, পেপার 1 এর জন্য। আর হিস্টোলজির প্রশ্নগুলো একটু ট্রিকি হয়, সরাসরি মানে ইয়ে করে দেয় না। যেমন আমার কাছে একটা প্রশ্ন এখন মনে আছে, ইউরিনারি ব্লাডার নিয়ে একটা প্রশ্ন করছিল হিস্টোলজি থেকে। ওটা কোশ্চেনটা ছিল এরকম, মানে কিসের কারণে মানে এখান থেকে যে টক্সিক প্রোডাক্ট যেগুলো থাকে ইউরিনারি ব্লাডারে, এই টক্সিক প্রোডাক্ট গুলো কিসের কারণে সিস্টেমে দূষণ করতে পারে না, কি আছে, এই টাইপের একটা কোশ্চেন ছিল। স্টেম অনেকগুলো ছিল, তবে টাইট জাংশনের একটা ইয়ে ছিল, অপশন ছিল। আমার কাছে মনে হচ্ছে এটা টাইট জাংশন, আমি টাইট জাংশনটা ছিলাম। তো সরাসরি আসলে ইয়েতে মানে আমরা যেভাবে প্রফেশনাল পরীক্ষার সময় এমসিকিউ তে সরাসরি বেসিক কোয়েশ্চেন গুলাই করা হতো, কিন্তু আমার এখানে পার্ট 1 বসে পরীক্ষায় বসে মনে হচ্ছে আসলে এটা সরাসরি ইয়েটা করে না, মানে সবসময় অ্যাপ্লাইড টাইপের কোয়েশ্চেন করে, প্রতিটা ইয়ে থেকে অ্যাপ্লাইড টাইপের কোয়েশ্চেন করে। আর বিশেষ করে পাথওয়ে গুলো আমরা সাধারণত করতে চাই না, যেমন হিয়ারিং পাথওয়ে, তারপর হলো ভিজুয়াল পাথওয়ে, এগুলো মনে করি যে এই পাথওয়ে থেকে কিভাবে প্রশ্ন করবে। কিন্তু প্রশ্নের প্যাটার্নটা পাথওয়ে থেকে আমাদের দুইটা প্রশ্ন আসতে, এবার একটা হচ্ছে ভিজুয়াল পাথওয়ে থেকে আসছে, আর একটা অডিটরি পাথওয়ে হিয়ারিং পাথওয়ে থেকে আসছে। ভিজুয়াল পাথওয়ে থেকে যেটা আসছে সেটা হচ্ছে একটা সিনারি দিছে, একটা বাচ্চা টিউমারে ভুগতেছে, ব্রেন টিউমার, একটা লোকেশনটা বলে দিছে, এবং লোকেশনটা বলে দেওয়ার কারণে যদি ওখানে যদি টিউমার হয় তাহলে তার ভিজুয়াল ফাইন্ডিংসটা কিরকম হবে, কোন ধরনের ব্লাইন্ডনেস হবে। তো ওটা সিনারিও অনুযায়ী আমি মনে হয় যেটা দেখাইছিলাম ওই হোমোনিমাস হেমিনোপিয়ার সিনারিও দিছিল, ওটা আমার ঠিক হয়েছিল, কারেক্ট হয়েছিল। আর হিয়ারিং পাথওয়ে থেকে একটা প্রশ্ন দিছিল যেটা ইউনিলেটারাল ডেফনেস, একটা পেশেন্টের ইউনিলেটারাল ডেফনেস, তার সাইট অফ লেশন কোথায়, সাইট অফ লেশন দিয়ে একদম সেরেব্রাল কর্টেক্স থেকে শুরু করে ইনফিরিয়র লিভারের নিউক্লিয়াস, সুপিরিয়র লিভারের নিউক্লিয়াস, সবগুলো অপশন দিয়ে দিছে সিঙ্গেল বেস্ট আনসার। এখন আমি যদি পাথওয়েটা যদি পুরোপুরি যদি আমার জানা না থাকে, তাহলে আমি তো আসলে সিঙ্গেল বেস্টে একুরেট অ্যান্সারটা দিতে পারবো না, আসলে কোন জায়গায় ডিফেক্টের জন্য, কোন জায়গায় ডিজিজের জন্য তার ইয়েটা হচ্ছে। এজন্য আমার মনে হয় পাথওয়ে গুলো নিউরো অ্যানাটমি থেকে এগুলো মিস করে যাওয়াটা উচিত না। আরেকটা প্রশ্ন সম্পর্কে বলি, যেটা আসছিল ইসিএফ এবং আইসিএফ। সাধারণত আমরা মনে করি ইসিএফ আইসিএফ এটা কিভাবে কি প্রশ্ন করবে, কিন্তু এই প্রশ্নটা আমি ভুল করে আসছি, কারণ এটা আমি আগের দিন পড়ে যাই নাই।
পরে আমার একটা অপশনটা ছিল এরকম, এসবিএ তে ছিল হুইচ আয়ন ইজ কনসেন্ট্রেশন অফ হুইচ আয়ন ইজ হাই ইন ইন্টারসেলুলার ফ্লুইড। ওখানে দিছে আপনার হিমোগ্লোবিন দিছে, ফসফেট দিছে, অর্গানিক আয়ন দিছে, অর্গানিক অ্যানায়ন, প্রোটিন প্রোটিন দিছিল, বাইকার্বনেট দিছে। তো এখন দেখে মনে হবে যে সেলের বোতলে তো প্রোটিনও বেশি থাকে, হিমোগ্লোবিনও বেশি থাকে, তারপর বাইকার্বনেটও মনে হয় একটু বেশি থাকে। আমি এটা ভুল করে বাইকার্বনেট দেখা দিয়ে আসলাম, আমি আগের দিন পরে যাই নাই, খেয়াল ছিল না। তো কিন্তু এটা অ্যাকচুয়ালি পরে চেক করে দেখি যে এটা প্লাজমা প্রোটিন, তার একটা 40 মিলিমোল থাকে, হাইয়েস্ট কনসেন্ট্রেশন প্লাজমা প্রোটিন। তো এই জন্য চার্ট গুলো যেগুলো আমরা সাধারণত মিস করে যাই, যেমন আমি নিজে এটা মিস করে গেছি, আমি মনে করছি বিসিএ পাইছি, এটা কি পাবো, এটা কি কোনো প্রশ্নে আসবে নাকি। কিন্তু এখান থেকে যেভাবে ট্রিকি প্রশ্ন একটা এসবিএ হিসেবে দিয়ে দিবে, এটা তো আর আসলে মাথায় আসে নাই। তো আমার মনে হয় এই জন্য যেটা করব, যেহেতু বিসিপিএস এর সিলেবাসের মধ্যে সবগুলা টপিকস দেওয়া আছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে তারা সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করে না। আমি পাই নাই, আমি পেপার 1 2 3 কোনোটাতে বিসিপিএস এর যে সিলেবাস দেওয়া আছে সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন পাই নাই, সিলেবাস থেকেই প্রশ্ন করছে। সিলেবাসের টপিকস গুলো যদি আমরা মোটামুটি সবকিছু লাইন বাই লাইন দেখে যাই, কিভাবে প্রশ্ন হতে পারে, এসবিএ কিভাবে হতে পারে এবং এমসিকিউ কিভাবে হতে পারে, সিলেবাসটা যদি সলভ করে যাই, তাহলে আমার মনে হয় সফলতা না আসার কোনো কারণ নাই। আল্লাহ যদি রহমত করে সফলতা অবশ্যই আসবে। এবং এই টপিকস গুলো ভালো করে ইয়ে করার জন্য আপনাকে বারবার পরীক্ষা দিতে হবে, মক টেস্ট বলেন, ক্লাস টেস্ট বলেন, টেস্টে দিতে হবে। এবং দিলে পরে, পরীক্ষা দিলে পরে আপনার মানে আপনি কোথায় ভুল করতেছেন বা আপনার চিন্তার সাথে মেন্টরের চিন্তার পার্থক্যটা কোথায়, এক্সামিনারের চিন্তার পার্থক্যটা কোথায়, এটা আপনি বুঝতে পারবেন। এটা আমি সিনাপস থেকে বুঝতে পারছি, কারণ আমি একরকম উত্তর দিতাম। আমি ইভেন মাঝখানে আবার ভাইয়াকে কি বলে যে জিআইটির একটা পরীক্ষা দিয়ে অ্যাডজাস্টন, এখন আমি একরকম চিন্তা করতেছি, আমি চিন্তা করে বলতেছি না এটা তো এরকম, এভাবে এভাবে করলে এভাবে হবে, আমি বারবার ওইটাই দেখাচ্ছি। আমি পরপর দুইটা ক্লাস টেস্টে ওইভাবে অ্যান্সার করছি। পরে সরাসরি ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে ভাইয়া এটা কেন আপনারা বারবার ইয়ে কেটে দিচ্ছেন। তো উনি বললেন যে না এটা আসলে না, আপনি যেভাবে চিন্তা করতেছেন সেটা ভুল পদ্ধতিতে চিন্তা করতেছেন। তাহলে আমি যদি পরীক্ষাটা না দিতাম তাহলে তো আমি বুঝতে পারতাম না যে হ্যাঁ আমি ভুল পথে আছি, আমি ভুল পদ্ধতিতে চিন্তা করতেছি। ঠিক আছে, এই জন্য প্র্যাকটিস মেক এ ম্যানস পারফেক্ট, আপনাদের প্র্যাকটিস করতে হবে। সেটা যেভাবেই হোক, সেটা যদি নিজে গ্রুপ স্টাডি করতে পারেন করেন, আর যদি মনে করেন যে সবচেয়ে ভালো হয় যে কোনো একটা কোচিং সেন্টারে যুক্ত থাকেন। আমি সিনাপসে প্রথম থেকে ছিলাম, আমার কাছে ভালো লাগছে, আমি তাদের কাছ থেকে খুব ভালো ফিডব্যাকও পেয়েছি, অনলাইন অফলাইনে সবার সহযোগিতা পেয়েছি, সিনাপসকে ধন্যবাদ। এবং যারা সামনে পার্ট 1 দিবেন তাদের জন্য শুভকামনা, এবং তাদের জন্য বলবো গাইডলাইনটা ফলো করতে। এবং সিনাপসের এমআর মোল্লা বেস্ট আপু বলে ফেলছে সবকিছু, এই জন্য আমি আর কিছু বলতে চাচ্ছি না। আসলে খুবই একটা হেল্পফুল বেস, যারা মানে ক্লিনিক্যাল মানে নতুন যারা পার্ট 1 দিতে বসবে, যারা এখনো প্র্যাকটিস করে নাই, তাদের জন্য নেলসন এমআর মোল্লার বেসটা খুব হেল্পফুল হবে। যেহেতু এখন ক্লিনিক্যাল ছাড়া ক্লিনিক্যাল পার্ট 1 ক্লিনিক্যাল পার্টে ভালো না করলে, যেহেতু পার্ট একটা পেপারও আপনার কি হচ্ছে না, আমার টার্গেট মার্কস আসতেছে না, যেহেতু 3টে পেপারই ক্লিনিক্যাল পেপার থেকে প্রশ্ন আসতেছে। তো ধন্যবাদ সবাইকে, কারো কিছু জানার থাকলে জিজ্ঞাসা থাকলে জেনে নিতে পারেন। কেউ যদি ভাইয়াকে কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন, আমাদের সাথে যারা আছেন। আচ্ছা, প্রথমে হচ্ছে ভাইয়াকে অনেক থ্যাংক ইউ। তো আমার মনে হয় যে ভাইয়া আপনার কথা শুনে আমার আসলে খুব ভালো লাগছে। প্রথম কথা তো আপনি চান্স পেয়েছেন, আমি খুবই খুশি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনার কথা শুনে আরো ভালো লাগছে, কারণ আমার কাছে মনে হয় যে আমি যেভাবে করে বলছিলাম অনেক কিছুই মিলে গেছে পরীক্ষায়, তাই না? যেভাবে করে ক্লাস, হ্যাঁ অনেক কিছু আপনার সাথে একেবারে যে ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্টে পেপার 1 এ ডেভেলপমেন্ট আসবে সেটা আমি কখনো চিন্তা করি নাই। পেপার 1 এ একটা এসবি আসছিল 12 মাসের বাচ্চা, তারপর মাইলস্টোন ডেভেলপমেন্ট, ওইটাতে পেপার 3 করতে, সিলেবাসে এটা কিন্তু পেপার 1 এ আসছে। পেপার 1 এর সিলেবাসের মধ্যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, যে পেপার 2 এর সিলেবাসে আছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, কিন্তু যে ক্লিনিক্যাল এখন সবখানে আসে, তো এই কারণে আর কি। তো আপনার, হ্যাঁ আপনার কথা শুনে মনে, আপনার সাথে আমি প্রথম কথা হলো এবার পার্ট 1 এর পরে স্টুডেন্টদের মধ্যে আপনার সাথে আমার এই ফেস টু ফেস প্রথম কথা হলো, কি আমি স্টুডেন্টদের সাথে এবার ওভাবে করে জিজ্ঞেস করি নাই কাউকে কার কি অবস্থা, কারণ এবার এত কম স্টুডেন্ট চান্স পাইছে, তো হচ্ছে ভাবে করে কারোর সাথে যোগাযোগ করা হয় নাই। তো মনে হলো যে না, মোটামুটি যারা অ্যাকচুয়ালি সিলেবাস ফলো করছে বা হচ্ছে যারা আপনার হচ্ছে আপনার ইসে করছে, সিলেবাস ফলো করছে বা আমাদের গাইডলাইনটা ফলো করছে, আমার মনে হয় যে তারা মোটামুটি বেশ
কমন পড়ছে তাদেরও, যদিও কোশ্চেনটাই কঠিন হয়েছিল। তো কারো মনে কোনো প্রশ্ন নাই তো আব্দুল মজিদ ভাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য, ভাইয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ভাইয়ার এক্সপিরিয়েন্সটা শুনে স্টুডেন্টরা যেমন উপকৃত হবে, এটা কিন্তু আমাদের মেন্টরদের জন্য একটা খুব একটা ইম্পর্টেন্ট স্টুডেন্ট ফিডব্যাক। যারা পরীক্ষা দিচ্ছে তারা কেন ভালো করছে বা তারা কেন ভালো করতে পারে নাই, দুইটাই জানা আমাদের মেন্টরদের জন্য খুব জরুরি, যাতে আমরা পরবর্তী স্টুডেন্টদেরকে সেভাবে করে গাইডলাইন দিতে পারি। তো এখন হচ্ছে তো ভাইয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। আমার মনে হয় যারা এতক্ষণ ধরে আমাদের সাথে লাইভ দেখতেছেন তারা কিন্তু সবাই ভাইয়ার কথার সাথে আমার কথা মনে হয় মিল খুঁজে পাইছেন। আমার মনে হয়েছে যে ভাইয়ার সাথে আমার কথাগুলো মিল আছে। আমি মেন্টর হিসেবে আপনাদেরকে যা কিছু বলছি, ভাইয়া এবারকার এক্সামিনি হিসেবে আপনাদেরকে সেগুলো বললো। তো আমার মনে হয় কথাগুলোর মাঝে মিল আছে। তাহলে আমরা যেভাবে করে বলতেছি আমার মনে হয় যে গাইডলাইনটা আপনাদের জন্য প্রপার। তো এসবিএ তে যদি এরকম মাল্টিপল অ্যান্সার থাকে তখন আপনারা কি করবেন, তখন আপনারা যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে আপনার কাছে সেটা দাগাবেন। যদি এরকম হয় যে দুইটাই অ্যান্সার অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট, তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটাই আপনি দাগান না কেন আপনাকে বিসিপিএস নাম্বার দিবে, যদি দুইটাই একদম সমপরিমাণ সঠিক অ্যান্সার হয়। সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এসবি এর মধ্যে এমসিকিউ টাইপের কোশ্চেন হয়, আল্লাহ আমি কোনটা দাগাবো, ভয়ের কিছু নাই। ঠিক আছে, এটা আপনি পড়াশোনা যদি ঠিক করে করেন, আপনি যেমন মজিদ ভাই হচ্ছে খুব অ্যানালাইসিস করে পড়তেন, আমার মনে আছে ভাই খুব গবেষণা করে পড়তেন, আমার সেটা ভালো মতো মনে আছে। তো আপনি যদি ভালো করে জিনিসটা বুঝে পড়েন, একটু অ্যানালাইসিস করে পড়েন, আমার মনে হয় যে আপনি যখন এরকম এসবি এর মধ্যে মাল্টিপল অ্যান্সারওয়ালা স্টেম পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমাকে কোনটা দাগাইতে হবে। এটা নিয়ে তখন আপনার কোনো কনফিউশন একটু হইলেও আপনি দাগাইতে পারবেন, আলটিমেটলি সঠিকটাই আপনি দাগাবেন। হ্যালো আপু, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আপু বলেন। জি আপু, আমি এবার পরীক্ষার্থী ছিলাম। আমার পেপার 2 এবং পেপার 3 অনেক ভালো হয়েছিল। ভাইয়া যেগুলো বললো আমার মোটামুটি আমি সেম অ্যান্সার দাগিয়েছিলাম, বাট আমার পেপার 1 পরীক্ষা খারাপ হয়। তো ভাই আপু, যেটা মনে হলো যে আমার এমব্রায়োলজি পার্টে অনেকটা গ্যাপ আছে। এখন এমব্রায়োলজি ইমপ্রুভমেন্টের জন্য আপনি যদি একটু স্পেসিফিক ভাবে গাইডলাইন দিতেন। আমি এবার প্রথম সিনাপসের সাথে, আমি আগে অন্য জায়গায় কোচিং করেছিলাম, আর সিনাপসে আমি রেসিডেন্সি ব্যাচে এখন। জি আপু, আমি আসলে মেইন আমার টার্গেট আসলে এফসিপিএসসি, বাট যেহেতু আমাদের সামনে রেসিডেন্সি দেওয়ার একটা স্কোপ আছে, আমি রেসিডেন্সি। জি আপু, আমি রেসিডেন্সি এক্সাম উইথ এক্সটেন্সিভ সলভ ব্যাচে ভর্তি হয়েছি, আর সাথে আমার ইচ্ছা আছে যে একটা এফসিপিএস ক্রাশ ব্যাচে অ্যাডমিটেড হওয়ার, অথবা এসবিএ বা এমআর মোল্লা নেলসন, যেটা ভালো হয় আর কি। একটু সাজেস্ট করলে ভালো হয় আপু। আমি বলি আপু আপনাকে, আপনি যেহেতু আগেও পরীক্ষা দিয়েছেন, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমাদের সাথে ক্রাশ ব্যাচে ভর্তি হন, কারণ আপনি এফসিপিএস সম্পর্কে জানেন, আপনার জাস্ট পুরোটা পড়া একবার গো থ্রু করার কিছু না। তো আমি কিন্তু স্টুডেন্টরা আমাকে প্রায় জিজ্ঞেস করে কে কোনটা ব্যাচে ভর্তি হবে। আমি জন্য আজকে সেশন যারা একটু পরে জয়েন করছেন তারা সেশনের শুরুর দিকের ভিডিওটুকু দেখে নেবেন, কারণ শুরুতে আমি বলে দিছি যে কার জন্য কোন ব্যাচটা ভালো হয়, হ্যাঁ, যে কে কোন ব্যাচ ভর্তি হবে। আপু আপনার জন্য হচ্ছে যে আপু প্রশ্ন করছেন, আপনার জন্য হচ্ছে ক্রাশ ব্যাচটা খুব ভালো হবে। আর এমব্রায়োলজি হচ্ছে আমরা শীট একদম যতটুকু আছে সবটুকু ভালো করে পড়বো, পড়ার পরে ক্লিনিক্যাল এমব্রায়োলজি বা যেটা পেপার 1-এ আপনার ক্লিনিক্যাল অংশ হিসেবে আসে বা ডিজিজ হিসেবে আসে, সেটার জন্য ল্যাংম্যানের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু বক্স আছে, যে বক্সগুলোতে কিছু ডিজিজ থাকে, কনজেনিটাল ডিজিজ থাকে, হ্যাঁ, অ্যানাটমিক্যাল ডিফেক্ট যেগুলো সেগুলো থাকে, ওই জিনিসগুলো পড়বেন। আর যেইগুলো পরীক্ষায় বারবার করে আসে সেই টপিকগুলো অবশ্যই এমব্রায়োলজি বই থেকে পড়বেন, যেমন ফিটাল সার্কুলেশন থেকে রাইট টাইমে কোশ্চেন আসে, সেটা বই থেকে পড়বেন। তারপরে হচ্ছে ডেভেলপমেন্টের 3rd থেকে 8th উইক, এখান থেকে কোশ্চেন আসে, এটা বই থেকে পড়বেন। এবার 3rd উইক থেকে কোশ্চেন ছিল। হ্যাঁ, প্রত্যেকবার থাকে এগুলা। মানে আমি কিন্তু এফসিপিএস পরীক্ষা দিয়েছি 2016 জানুয়ারিতে, কিন্তু আমি যেভাবে পড়ছি আমি স্টিল নাও সেভাবেই স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমি কিন্তু আমার পড়া যে খুব আপডেট করছি তা না, কিন্তু আমি জানি না কোনো একটা কারণ আমি যা কিছু বলি প্রত্যেকবার এফসিপিএস পরীক্ষায় দেখি সেটা মিলে যাচ্ছে। আমি কিন্তু আপ টু ডেট হই নাই খুব বেশি একটা, আমি আমার সময়কার এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলি, সেই 2016 পার্ট 1-এর। কিন্তু আমি স্যাররা বিসিপিএস এর স্যাররা প্রতি বছর একই স্যাররাই প্রশ্ন করে। আমি যেমন পুরাতন মানুষ, স্যাররাও পুরাতন মানুষ, স্যাররা আপনার মতোই পুরাতন প্যাটার্নে কোশ্চেন সবসময় করতে থাকবে। কিন্তু আমরা ভুল করি যে আমরা প্যাটার্ন ফলো করি না, বুঝছেন, আমরা সিলেবাস ফলো করি না, গাইডলাইন ফলো করি না। এখন আপনি ক্রাশ ব্যাচে ভর্তি হবেন। এমব্রায়োলজি হচ্ছে আপনি শীট পড়ার পরে একটু ল্যাংম্যান থেকে, যেগুলা হাই ইয়েল্ডিং টপিক সেগুলো ল্যাংম্যান থেকে পড়বেন, আর ডিজিজগুলো ল্যাংম্যান থেকে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কথা বলতে চাইছিলাম এসবিএ কিভাবে পড়বো, এটা অনেকের প্রশ্ন থাকে। এসবিএ এর জন্য আলাদা কোনো বই লাগবে না, আপনারা আপনাদের মেইন যে পড়াটা সেই পড়াটা একটু মনোযোগ দিয়ে চোখ কান খুলে খেয়াল করবেন, হ্যাঁ, যে ওখান থেকে কোন জিনিসটা এসবিএ আসতে পারে। অনেক ইনফরমেশন দেওয়া, সেটার মধ্যে যে ইনফরমেশনটা হাইলাইট করা ওটা ভালো করে টিক করবেন এবং সেটাতে গোল দাগ দিয়ে রাখবেন আলাদা করে, ঠিক আছে?
আরেকটা হচ্ছে মজিদ ভাই যেমন বললেন যে রেগুলার থাকা যে কত ইম্পর্টেন্ট, আপনারা এটা যারা রেগুলার থাকে, আমি এখন পর্যন্ত দেখি নাই যে আমাদের কোনো একটা রেগুলার স্টুডেন্ট, আমি কিন্তু প্রত্যেকবার এই যে 2019 সালের নভেম্বর থেকে আমি সিন্যাপসে পেডিয়াট্রিক্সে মেন্টর হিসেবে আছি, কোঅর্ডিনেটর হিসেবে আছি, আমি এখন পর্যন্ত দেখি নাই যে যেই স্টুডেন্টগুলো রেগুলার থাকছে তারা খারাপ করছে, আমি এরকম কখনোই দেখি নাই। কারণ হচ্ছে আমি প্রত্যেকবার সময় রেজাল্টের আগে আমি ধরে নেই যে আমার এই স্টুডেন্টগুলো চান্স পাবে, কারণ যেসব স্টুডেন্টরা রেগুলার থেকে রেগুলার এক্সাম দেয়, রেগুলার ক্লাসগুলো করে টাইম টু টাইম, আমি দেখছি আল্লাহর রহমতে আমার সেই স্টুডেন্টগুলো সবসময় চান্স পায়, তারা কখনো মিস হয় না। আর কপাল থাকলে সেটা অন্য জিনিস, বাট রেগুলার স্টুডেন্ট চান্স পায়, ঠিক আছে? এজন্য রেগুলার খুব জরুরি। আপু বলেন আপু। আপু বলেন আপু, আপু একটু আনমিউট করে বলেন। আপু এসবিএ ব্যাচ আর ক্রাশ ব্যাচের মধ্যে ডিফারেন্সটা কি? এসবিএ ব্যাচে আমাদের 12টা ক্লাস হবে, 12টা ক্লাসে 50টা হচ্ছে টপিকস এর উপরে, মানে ওখানে টপিক ভাগ করা থাকবে, প্রত্যেক ক্লাসে 50টা করে কোয়েশ্চেন দিয়ে আমরা আপনাদের ফার্স্টে পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার পরে ওই টপিকগুলো যেগুলো পরীক্ষায় আসছিল সেই টপিকগুলো আমরা সলভ করে দিব। হ্যাঁ, এটা কাইন্ড অফ সলভ ক্লাসের মতো। তো কিন্তু দেখা যায় যে যেহেতু আপনারা 600টা কোয়েশ্চেন সলভ করবেন 12টা ক্লাসে, তো আপনাদের কিন্তু মোটামুটি পার্ট 1 এর সব টপিকই টাচ হয়ে যাবে ক্লাসের মধ্যে। আর ক্রাশ ব্যাচে হচ্ছে কোনো কিছুই বাদ থাকবে না, লং ব্যাচে শর্ট ভার্সন হচ্ছে ক্রাশ ব্যাচ। তো আমার কাছে মনে হয় যে যারা এর আগে পরীক্ষা দিবেন বা হচ্ছে কোনো কারণে খারাপ হয়েছে, আল্লাহ না করুক, তারা হচ্ছে ক্রাশ ব্যাচে ভর্তি হওয়া ভালো। আর যাদের এসবিএ নিয়ে কিভাবে এসবিএ পড়বো, অ্যাকচুয়ালি দুইটা সমানই, বাট আমার মনে হয় একটু বেশি ডিটেলসে পড়তে চাইলে ক্রাশ ব্যাচটা বেটার। ঠিক আছে, এসবিএ হচ্ছে একটু রিভিশনের মতো, বাট ভালো করে পড়তে চাইলে ক্রাশ ব্যাচ বেটার। আচ্ছা, এখন হচ্ছে আমরা আপু আরেকটা প্রশ্ন ছিল। চ্যাট বক্সের প্রশ্নগুলোর অ্যানসার দেন। হ্যাঁ চ্যাট বক্সের কোশ্চেনে আমি অ্যানসার দিব, খুলে বসে আছি। বলেন আপু। জি আপু, যদি হচ্ছে আমি অলরেডি যেহেতু রেসিডেন্সি এক্সাম উইথ এক্সটেন্সিভ সলভে ভর্তি হয়েছি, এখন আপু কোলাটারালি যদি দুটো এক্সামই চলে, মানে মেইনলি আমার এক্সাম দেওয়াটা এখন প্রায়োরিটি, তো সেক্ষেত্রে আপু যদি টপিকস গুলো সেম রাখা যেত আর কি সিনাপসে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো আপু, যেহেতু আমি রেসিডেন্সিটা আপু এটা সমস্যা কি, রেসিডেন্সি পরীক্ষাটা নভেম্বরে, এফসিপিএস পরীক্ষাটা হচ্ছে জানুয়ারিতে, বুঝছেন? জি আপু, এবং এবার সময় অনেক কম আপু, এবার আসলে সময়টা অনেক কম আপু। হ্যাঁ, এবার সময় কম, সত্যি কথা। এবার দুইটা এফসিপিএস পরীক্ষার মাঝখানে গ্যাপ কমে গেছে। আমরা দেখি কতটুকু সমন্বয় করা যায়, এগুলো অ্যাকচুয়ালি সমন্বয় করা ডিফিকাল্ট, কারণ এক এক টাইমে শুরু হয়। তো আমরা একটু অফিসে কথা বলবো, আমি এখানে শিশির ভাই আছেন, উনি শুনতে পাচ্ছেন সবকিছুই। তো আমরা চেষ্টা করব যে যদি পসিবল হয় টপিকগুলো একই টপিক একই সপ্তাহে পরীক্ষা নেওয়া, এটাই চাচ্ছেন তো, তাই না? জি আপু থ্যাংক ইউ আপু। আচ্ছা, এটা আমরা সমন্বয় করা ট্রাই করব, খুব ডিফিকাল্ট হবে বাট আমরা চেষ্টা করব অবশ্যই। থ্যাংক আচ্ছা, ইউ সো মাচ। ওয়েলকাম আপু। চ্যাট বক্সে কিছু কোশ্চেন আসছে। একজন কোশ্চেন করছেন যে উনি মেডিসিন লং ব্যাচে ভর্তি আছেন, পেডিতে সুইচ করতে চাচ্ছেন। তো এখন যদি হচ্ছে কেবল ইন্টার্নি শেষ করা হয়ে থাকে, তাহলে আপনি কেবল যদি ইন্টার্নি শেষ করেন, আপনার জন্য নেক্সট জানুয়ারি টার্গেট করলে হাতে সময় আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সেপ্টেম্বর তো অনেকটুকু চলে গেছে, 3.5 মাস টাইম আছে আপনার হাতে। তো আপনার জন্য 3.5 মাসে কেবল নতুন ইন্টার্নি শেষ করা স্টুডেন্টের জন্য 3.5 মাসে এফসিপিএস পরীক্ষা দেওয়া একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু পসিবল যে না তা না, অনেকে 3 মাস 2.5 মাস পরেও এফসিপিএস পার্ট 1 চান্স পায়। ডিপেন্ড করে আপনার মেডিকেল লাইফে নলেজের ক্যাপাবিলিটি কতটুকু আপনি মেডিকেলে পড়ছেন। তো আপনার জন্য খুব ভালো হয় যে নেক্সট বার আপনি লং ব্যাচে ভর্তি হবেন জানুয়ারিতে। আর এখন যদি প্রিপারেশন নিতে চান, আপনাকে হোল প্রিপারেশন নিতে হলে ক্রাশ ব্যাচে ভর্তি হতে হবে, ঠিক আছে? এখন আপনি হচ্ছে ক্রাশ ব্যাচে ভর্তি হবেন যদি আমাদের সাথে নেক্সট জানুয়ারিতে বসতে চান পরীক্ষায়। আচ্ছা, একটা প্রশ্ন। আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে এসবিএ ব্যাচে বেসিক আর ক্লিনিক্যাল, হ্যাঁ বেসিক আর ক্লিনিক্যাল সব টপিক ভাগ করি, টোটাল 12টা ক্লাসে 600টা কোশ্চেন সলভ হবে এবং সেগুলো আমরা আলোচনা করব। জেনারেল অ্যানাটমি ফুল প্রিপারেশন নেওয়া লাগবে না। জেনারেল অ্যানাটমি হচ্ছে আপনারা, এগুলো আমরা পরীক্ষার আগেও আপনাদের সাথে আবার গাইডলাইন, সেমিনার, সেশন, এগুলো অনেক কিছু হবে। জেনারেল অ্যানাটমি আপনারা ভালো করে পড়বেন হচ্ছে অ্যাবডোমেন, থোরাক্স, ঠিক আছে? হেড নেক এক্সট্রিমিটি থেকে আমাদের কোশ্চেন কম আসে। তারপর জেনারেল অ্যানাটমি সবারই কঠিন লাগে, আমার নিজের কাছে অনেক কঠিন লাগতো। আমি জেনারেল অ্যানাটমি আমি নিজেও কিন্তু ভালো পারি না, ঠিক আছে? এই জন্যই তো আপনাকে ভালো করতে হলে এমব্রায়োলজি, হিস্টোলজি এগুলো ভালো করে পড়তে হবে। তাহলে মেডিসিন থেকে পেডিয়াট্রিক্স ব্যাচে প্রিপারেশন নেন, জানুয়ারিতে পরীক্ষা দেন, তবে আপনার জন্য 3.5 মাস খুব একটা অ্যাডিকুয়েট টাইম না, যেহেতু আপনি নতুন। এরপরে যদি ভর্তি হন তাহলে আপনি লং ব্যাচে ভর্তি হবেন। আচ্ছা, ঠিক আছে। আরেকজন কোশ্চেন করছেন কিছু এসবি এর অ্যান্সার জানতে চাচ্ছিলাম।
আচ্ছা, যারা হচ্ছে কোনো কোয়েশ্চেন এরকম অ্যান্সার জানতে চান তাহলে একটু কষ্ট করে আমাকে হচ্ছে মেসেঞ্জারে নক করবেন। আপনারা যারা আমাকে মেসেঞ্জারে নক করেন ওগুলো আমার স্পাম বক্সে বা আদার্স মেসেজে চলে যায়, তো হয়তো আমি ওই দিনই দেখতে পারি না, বাট আমি দুই একদিন পর পরই আমার আদার্স বক্স চেক করি, তখন আমি আপনাদেরকে রিপ্লাই দিব। ঠিক আছে? তো যদি কোনো স্পেসিফিক পড়া রিলেটেড কোয়েশ্চেন জানতে চান তাহলে আমাকে ইনবক্সে নক করেন, আমি একটু বই থেকে আপনাদেরকে বলে দিব সবকিছু। হ্যাঁ, আর হচ্ছে তাহলে আমার মনে হয় যে আমরা আর সেশন অনেক লম্বা হয়ে গেছে। আমার প্ল্যান ছিল আজকে 1 ঘন্টার মধ্যে শেষ করা, কিন্তু আসলে আমরা এত কথা বলি যে এত কিছু বলার আছে আপনাদের সাথে যে আসলে 1 ঘন্টায় হয় না। হ্যাঁ, তো আপনাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে আমি একটু ফেসবুকে দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। একটা জিনিস বারবার করে বলবো, হয়তো বা আমরা কিছুদিন পর পরই আপনাদের জন্য বিভিন্ন সেশন সেমিনার এগুলো অ্যারেঞ্জ করি মেইন পেজে। স্টুডেন্টরা কিন্তু অনেকে আমাকে মেসেজ পাঠায়, আপু এক একজনের পার্সোনাল সমস্যা আসলে এক এক রকম, তাই না? বিশেষ করে মেয়েদের লাইফে বিভিন্ন রকম প্রবলেম থাকে, ফ্যামিলি মেনটেন করা, ছেলেদেরও ফিনান্সিয়াল প্রবলেম, এগুলো সলভ করে পরীক্ষা দিতে বসা সবার জন্যই আসলে কঠিন। পোস্ট গ্রাজুয়েশন করা সবার জন্যই কঠিন। পোস্ট গ্রাজুয়েশন করতে হলে খুব ভালো ফ্যামিলি ব্যাকআপ লাগে, এটাও কিন্তু সত্যি কথা। যার ফ্যামিলি ব্যাকআপ ওরকম নাই তাকে কিন্তু অনেক স্ট্রাগল করে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিতে হয় এবং পোস্ট গ্রাজুয়েশন কন্টিনিউ করতে হয় অনেক কষ্ট করে। তো এক একজনের প্রবলেম এক এক রকম, আমাকে অনেকে অনেক রকমের ইনবক্স করেন যে এভাবে এই অবস্থায় আমি কি করতে পারি। তো আপনাদেরকে আমি কিন্তু এই সিনাপসের মেইন পেজে অনেক লাইভে আসা হয়েছে আমার এখন পর্যন্ত, 2019 সাল থেকে আমি এখন পর্যন্ত অনেক পেপার ওয়াইজ গাইডলাইন বলেন, এসবিএ রিলেটেড গাইডলাইন বলেন, এমসিকিউ রিলেটেড গাইডলাইন বলেন, এক্সামের কোয়েশ্চেন সলভ ক্লাস বলেন, আমি অনেকবার কমপক্ষে 50 থেকে 60টা লাইভ ক্লাস আছে আমার মেইন পেজে। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, আমার হচ্ছে নাম লিখে, আমার নাম রৌনক জাহান রোশনি, এটা লিখে পেজে যদি সার্চ দেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার অনেক ধরনের ভিডিও বা আমার অনেক পোস্ট পাবেন। তো সেগুলো একটু ফলো করবেন, কারণ আমি সব ক্লাসেই কিছু না কিছু ইম্পর্টেন্ট আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি, কারণ একদিনে বেসিক্যালি আমার মাথায় সবকিছু আসে না যে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো হচ্ছে আপনারা আমার ক্লাস যেগুলো মেইন পেজে আছে, যারা আমাদের সাথে কোনো ব্যাচে ভর্তি না বাট এমনিতে আমাদের সিনাপসের সাথে হয়তো সিনাপসের পেজ ফলো করেন, তারা আমার নাম লিখে সার্চ দিলে অনেকগুলো ক্লাস পাবেন। এখানে দেখবেন অনেক ধরনের টপিক নিয়ে আমি অনেক সময় সেশন করে থাকি আপনাদের সাথে, তো আপনারা সেখানেও আপনাদের অনেক সমস্যার সমাধান পাবেন। আর কারো কোনো পার্সোনাল প্রবলেম থাকলে, কোনো কোয়েশ্চেন জানতে চাইলে পড়া রিলেটেড আমাকে মেসেঞ্জার ইনবক্স করবেন। তাহলে আমাদের আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করব। তো প্রোগ্রাম শেষ করার আগে তাহলে আমাদের প্রোগ্রামের কি নোটসগুলো আমি আপনাদেরকে বলে যাই যে আজকে আমরা কি তাহলে ডিসিশনে আসলাম। প্রথম কথা হচ্ছে আমরা হতাশ হব না, আমরা জানুয়ারির জন্য একদম এই 3.5 মাস খুব ভালো করে পড়বো। জানুয়ারিতে দেখবেন আপনাদের কোয়েশ্চেন কম্পারেটিভলি ইজি হয়েছে এবং ইনশাল্লাহ আমরা অনেকজন চান্স পাবো। আমি একটা অনেক আশা রাখি জানুয়ারির আমাদের পরীক্ষা ভালো হবে। এবার হচ্ছে কম চান্স পাইছে কারণ এবার কোয়েশ্চেনটা একটু কঠিন ছিল। দেখেন এখানে কারোর সাথে কারো কম্পিটিশন না, ঠিক আছে? আপনি ভালো করলে নিজেই আপনি 210 নাম্বার যদি আপনি উঠায় ফেলতে পারেন আপনি চান্স পাবেন। আপনি কিন্তু আরেকজনের জন্য পিছিয়ে যাচ্ছেন রেসিডেন্সির মতো তা না। তাহলে আমার প্রিপারেশনটাকে আমি সেই লেভেলে নিয়ে যাব যাতে আমি 210 পাই। হ্যাঁ, যাতে আমি 3টা পেপারেই 210 পাই। তাহলে আমাকে 3টা পেপারই খুব ভালো করে পড়তে হবে। আমরা কিন্তু এক পেপার বেশি পড়লাম এক পেপার কম করলাম তা করলে হবে না, 3টা পেপারই আমাদেরকে ভালো করে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। সিঙ্গেল বেস্টের জন্য আপনারা মজিদ ভাই যেভাবে বললেন যে একটু ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে এটা জানতে হলে আপনাকে সিঙ্গেল বেস্ট পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতে আপনি বুঝতে পারবেন যে আপনার টেকনিকটা আসলে কেমন হবে। তারপরে হচ্ছে এফসিপিএস এর পড়া হচ্ছে মুখস্থ পড়া না, ডেফিনেটলি কিছু মুখস্থ পড়া আছে, বাট আমরা চেষ্টা করব সবকিছু হচ্ছে কোরিলেট করে পড়ার জন্য। কোরিলেট করে যারা পড়ে বুঝে পড়ে তারা কিন্তু এফসিপিএস পরীক্ষা ভালো করে। ধৈর্য রাখতে হবে, এই 3.5 মাস হাতে আমাদের সময় আছে। আর আপনাদের যে কোনো বিপদ আপদে আমরা হচ্ছে এখানে পেডিয়াট্রিক্সের অনেক মেন্টর আছেন। আমি হচ্ছে ডক্টর রৌনক জাহান, আমি কোঅর্ডিনেটর, এছাড়াও ডক্টর নাবিলা তাবাসসুম, তোহা খন্দকার, তৌসিফ ইকবাল, নুসরাত জাহান নীরা, আইভি আক্তার আপু, অনেক পেডিয়াট্রিক্সের মেন্টর আছে। আপনারা যে কোনো সময় যে কোনো প্রবলেমে যাকে চিনেন তাকেই নক দিবেন, আমরা সবসময় আপনাদের সাথে আছি। এবং আমাদের আপকামিং ব্যাচগুলোর কথা আরেকবার বলে আমি শেষ করতে চাই। আমাদের হচ্ছে এখন শুরু হচ্ছে ক্র্যাশ ব্যাচ, যেখানে আমরা ফুল পেডিয়াট্রিক্সের সিলেবাস পড়াবো, কিন্তু 3.5 মাসের মধ্যে যেহেতু শেষ করবো সেহেতু আমাদের ক্লাসগুলো একটু এক্সটেন্সিভ হবে, আপনাদের একটু চাপ নিয়ে পড়তে হবে। এক্সাম ব্যাচ, সেখানে শুধু এক্সাম হবে, আপনারা এক্সাম দিয়ে নিজেকে যাচাই করবেন। যারা কোনো ক্লাস করতে চান না, কিছু করতে চান না, শুধু নিজেকে একটু যাচাই করতে চান, তাদের জন্য এক্সাম ব্যাচ খুবই ভালো অপশন, যারা আগেও পরীক্ষা দিয়েছেন একবার দুইবার। তারপরে হচ্ছে আমাদের এমআর মোল্লা নেলসন ব্যাচ শুরু হচ্ছে। এমআর মোল্লা নেলসন ব্যাচটা চ্যাটবক্সে আপুর অ্যান্সার দিচ্ছি আমি। এমআর মোল্লা নেলসন ব্যাচটা হচ্ছে ক্লিনিক্যালের জন্য। আমি পার্সোনালি হচ্ছে এই ব্যাচটাকে সবচেয়ে বেশি নার্চার করি। আমি ওখানে ক্লাস বেশিরভাগ ক্লাস আমি আর নাবিলা মিলে নিয়ে থাকি। এমআর মোল্লা নেলসন ব্যাচটা আমার নিজের খুব
পছন্দ, নিজের তৈরি করা একটা ব্যাচ। তো এই ব্যাচটাতে আমি সেভাবে যত্ন করি স্টুডেন্টদেরকে পড়ানোর ট্রাই করি, সেটাও শুরু হচ্ছে। তো এমআর মোল্লা নেলসনেও আমাদের ক্লাস হয় মঙ্গলবার করে, প্রতি মঙ্গলবার সন্ধ্যাবেলা। আর হচ্ছে এসবিএ ব্যাচ আমরা শুরু করব কিছুদিনের মধ্যেই। আর এই তো আমাদের ব্যাচগুলো আপাতত। লং ব্যাচ এখন আমরা চালু করব না, লং ব্যাচ আমরা শুরু করব হচ্ছে একেবারে জানুয়ারি পরীক্ষা হয়ে গেলে, কারণ লং ব্যাচ পড়াইতে আমাদের 6 মাস সময় লাগে। এই হচ্ছে আমাদের আপকামিং ব্যাচ, যার যেটা রিকোয়ারমেন্ট সে অনুযায়ী ভর্তি হয়ে যাবেন। আর সিনাপস অবশ্যই হচ্ছে খুব স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং ফিনান্সিয়াল দিক দিয়েও সিনাপস হচ্ছে স্টুডেন্টদের কথা অনেক চিন্তা করে। আমাদের কোনো ব্যাচেরই কস্টিং খুব বেশি না। তারপর আপনারা অফিসে এক্সিকিউটিভদের সাথে যোগাযোগ করবেন। এসবিএ বুকটা তাড়াতাড়ি আনতে বলেন। শিশির ভাই আপনি শুনতে পাচ্ছেন, এসবিএ বই তাড়াতাড়ি পাবলিশ করতে হবে। এসবিএ বইয়ের জন্য অনেক মেসেজ আসে আমার কাছে। এসবিএ বইটা আমরা খুব রিসেন্টলি বের করে ফেলবো, ঠিক আছে? একটু অপেক্ষা করেন, বের হয়ে যাবে। জি ইনশাআল্লাহ ম্যাম, আমাদের কাজ চলছে, হয়তো এই সপ্তাহে প্রেসে চলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে আমরা 2 সপ্তাহের মধ্যে এসবি বইটা পেয়ে যাব। তো হচ্ছে কেউ ভয় পাবেন না, হতাশ হবেন না। ইনশাল্লাহ সামনের বার আমরা অনেক মানুষের আলহামদুলিল্লাহ স্ট্যাটাস আমাদের পেজে দেখতে পারবো, আমি অনেকগুলো ইনবক্স পাবো আলহামদুলিল্লাহ। আমি সেই আশায় থাকলাম। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো আমার থেকে, এবং অনেক শুভকামনা থাকলো। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি এবং আপনাদেরকে সবসময়কার মতো ভালো একটা সার্ভিস দিতে পারি। আর আপনাদের সব বিপদ আপদে আমরা আসি, এটা মনে রাখবেন। ক্রাশ ব্যাচটা শুরু হয়ে গেছে। হ্যাঁ আজকে আপনাদের ক্রাশ ব্যাচের বেসিক্যালি এটাই ওরিয়েন্টেশন, আপনাদের ক্রাশ ব্যাচের ক্লাস শুরু হবে। ক্রাশ ব্যাচের ক্লাস কবে থেকে ভাইয়া? শিশির ভাই, শিশির ভাই শুনতে পাচ্ছে না। আচ্ছা ক্রাশ আজকে থেকে ক্লাস হবে। অলরেডি আমরা লেকচার শিট দিতে পারিনি, এই জন্য লেকচার শিটের পিডিএফ আপলোড করে দিয়েছি, ইভেন রুটিন আপলোড করে দিয়েছি। মানে ক্রাশ ব্যাচের বেসিক ক্লাস সেল ইনজুরি ইনফ্লামেশন দিয়ে শুরু হচ্ছে 7:30 থেকে। 7:30 থেকে আমরা কি ওরিয়েন্টেশনটা একদিন লেট হয়ে গেল, এই জন্য আমরা দুঃখিত সবার কাছে। এটাই বেসিক্যালি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন তো কিছু না, পরীক্ষা নিয়ে কথা বলা। অ্যাডমিট হওয়ার প্রসেস হচ্ছে, আপনি সাদ্দাম হোসেন ভাইয়া, আপনি অ্যাডমিট হওয়ার প্রসেসের জন্য ক্রাশ ব্যাচের পোস্টারের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, শিশির ভাইয়ের ফোন নাম্বার। শিশির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি। ওই ক্রাশ ব্যাচে অ্যাডমিট হওয়ার প্রসিডিউর হচ্ছে আমরা বিকাশে পেমেন্ট রাখি, আর হচ্ছে আপনারা পেমেন্ট নিয়ে অফিসে কথা বলবেন। হ্যাঁ পেমেন্টের ইস্যুগুলো অ্যাকচুয়ালি অফিস ডিল করে, আমি তো পড়াশোনার ইস্যুটা ডিল করি। তো অনেকক্ষণ হয়ে গেছে, মাগরিবের নামাজে টাইম হয়ে গেছে, আমার মনে হয় আমি আপু আমার একটা কোশ্চেন ছিল। আপু আমাদের এই যে রানিং যে বেসটা এমআর মোল্লা নেলসন, এই বেসটা হচ্ছে ক্লাসটা কোন দিন হবে? মানে ভাইয়া রানিং এখন এমআর মোল্লা নেলসনে যারা ভর্তি হবে সবার ক্লাস মঙ্গলবার। এমআর মোল্লা নেলসন হচ্ছে ফিক্স মঙ্গলবারই হবে। আপনারা যারা ভর্তি হবেন এখন তাদেরকে পুরাতন ব্যাচের সাথে মার্চ করে দেওয়া হবে, আপনারা এই ব্যাচের সাথে শুরু করে দিবেন। ম্যাম একটু আমাদের রুটিন দুই ভাবে করা, মানে সপ্তাহে একটা করেই হবে। প্রথম ওনাদের 7টা ক্লাস হবে, মানে 6টা ক্লাস হবে মঙ্গলবারে, মানে সরি 5টা মঙ্গলবারে হবে। বাকি যে ক্লাসগুলো আছে এগুলো বৃহস্পতিবারে চলে যাবে। মানে মঙ্গল বৃহস্পতি মিক্স করে করা আছে। রুটিনটা ম্যাম গ্রুপে আপলোড করা আছে। আর সবাইকে আমরা এসএমএস এর 2টা গ্রুপের লিংক দিয়েছি, কাইন্ডলি সবাই একটু এসএমএস টা চেক করে ভালোভাবে পড়ে 2টা গ্রুপেই রিকোয়েস্ট দিবেন। কারণ একটা হচ্ছে ক্রাশ ব্যাচ, যারা তারা ক্রাশ ব্যাচে যাবেন, মানে যারা, আর হচ্ছে শুধু এমআর মোল্লা যারা তারা তো আছেনই এমআর মোল্লাতে, সেটা একটা গ্রুপ। আর যারা ক্রাশ ব্যাচে ভর্তি হচ্ছেন তাদের জন্য 2টা গ্রুপ। তো রুটিন আপলোড করা আছে, রুটিনে ডেট সহ বার সহ দেয়া আছে, একটু কাইন্ডলি রুটিনটা চেক করে নিন। শিশির ভাই আপনি আমাকে ফেসবুকের এই সব ইনফোগুলো দিয়ে দিয়েন তো। আর হচ্ছে আমাদের এখন যারা এমআর মোল্লায় ভর্তি হবে তারা পুরাতন ব্যাচের সাথে মার্জ হয়ে যাবে, তাই না? না না না, ওনাদের সাথে 2টা ক্লাস হবে, বাকি সব ক্লাসে নতুন করেই হবে। ও আচ্ছা, যে লাস্টের 2টা ক্লাস হবে আর কি, এমব্রায়োলজি ক্লাসটা ওদের সাথে হবে, আর লাস্ট ক্লাসটা হবে পেডিয়াট্রিক সার্জারি এন্ড প্রসিডিউর আর ক্লিনিক্যাল এমব্রায়োলজি। এই দুইটাই ক্লাস হচ্ছে মানে একসাথে হবে সবার। বাকি ক্লাসগুলো সবাই নতুন ভাবেই করবে ম্যাম, কারণ এটা আসলে পাবেন আমাদের সাথে। জি জি ম্যাম, কারণ শিডিউলটা আসলে মিলানো যাবে না তো ম্যাম, অল্প সময় ওনাদের, এই জন্য এইভাবে করা। আর শিশির ভাই ওটা একটু মাথায় রাখেন যে হচ্ছে রেসিডেন্সির এক্সাম ব্যাচ আর হচ্ছে এফসিপিএস এর এক্সাম ব্যাচের টপিকগুলো কাছাকাছি করা যায় কিনা। হ্যাঁ এটা একটু মাথায় রাখেন। জি আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, নামাজের টাইম হয়ে গেছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, ভালো থাকবেন। হ্যাঁ আল্লাহ হাফেজ।